ওকে, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের ক্লাসের প্ল্যান হলো আমরা আজকে থিমেটিক কোশ্চেন এটা সলভ করব খুব দ্রুত গতিতে। আর আগামী বৃহস্পতিবার নেক্সট ক্লাসে আমরা কম্বিনেশন অফ সেন্টেন্স মানে সিনথেসিস অফ সেন্টেন্স সেন্টেন্স দুইটাকে সংযুক্তকরণ, কোন কোন কনজাংশন গুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমার মনে হয় 10 মিনিটের বেশি আমার সময় লাগবে না, এগুলো মাথায় রাখলে একেবারে রেয়ার। আমি সামারিটা বলে রাখি। দো, মনে রাখবা, দো অলদো, এই গত ক্লাসে যেটা বলছি, ইনস্পাইট অফ ডেসপাইট, দো অলদো, আর হলো বাট। একেবারে মাস্ট কম্বিনেশনের মধ্যে একটা বা দুইটা থাকবে। আর একটা হলো যদি বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এটার সাথে অ্যাজ, সিন্স, বিকজ। হ্যাঁ শুনো, অ্যাজ, সিন্স, বিকজ, বিফোর, আফটার, ফাইন, হোয়াইল। এটা একটা কমপ্লেক্সে, আর কম্পাউন্ড হলো এন্ড। অর্থাৎ আমি বলতে চাই যে সিনথেসিস অফ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুইটা বা তিনটা তুমি কমন পেয়ে যাবা এই দুইটা নিয়ম থেকে। যদি ঘটনাটা লজিক্যাল হয় তাহলে ইনস্পাইট অফ ডেসপাইট, দো অলদো, সরি, যদি লজিক্যাল হয় তাহলে বিকজ অফ, বিকজ, এজ, সিন্স, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আর কম্পাউন্ডে এন্ড। এটা হলো লজিক্যাল কনসিকুয়েন্স, ঘটনাটা যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে। আর দুইটা ঘটনা যদি বিপরীত ধর্মীয় হয় তখন আমরা ব্যবহার করব কি, তোমার ওই যে ইনস্পাইট অফ ডেসপাইট, দো অলদো, বাট। তোমার আমার আমার বুঝছেন, তিনটা প্রশ্নের উত্তর তুমি এখান দিয়ে ফেলতে পারবা। আমি তোমার রিল্যাক্স করবো দুই নিয়মে। তাহলে দুইটা নিয়ম মাথায় রাখলে আমরা সিনথেসিস অফ সেন্টেন্স বা কম্বিনেশন অফ সেন্টেন্সে অলমোস্ট তিনটা উত্তর করে ফেলতে পারবো। আমার মূল মেসেজটা বুঝছো কিনা? জি স্যার। স্যার একটু ক্লিয়ার করে তাইলে বললে ভালো হয় স্যার। মানে দুইটা, যেমন ওই যে হি ইজ পুয়ার বাটনে, আচ্ছা পরের ক্লাসে বুঝছো, মানে আমি বলতে চাচ্ছি দুইটা কথা মাথায় রাখলে, দুইটা কনজাংশন, দুইটা মানে কনজাংশনের দুইটা ধারা মাথায় রাখলে তুমি অলরেডি অলমোস্ট তিনটা উত্তর করতে পারবা। আমার অবজারভেশনে সেটা বলে। আগামী ক্লাসে আমি প্রথম 10-15 মিনিট একটা টাচ করবো। আর একটা হলো এই পাংচুয়েশনের মধ্যে দুই একটা নিয়ম। পাংচুয়েশন ইউ আর অল গুড, তোমরা সবাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। দুইটা নিয়ম হয়তো একটু একাডেমিক্যালি দেখে নিলা, 5-7 মিনিটে বা 4-5 মিনিটে আমি একটা শীট গো থ্রু করবো। ডান। তারপরে উম, আমার মূল কাজ হলো এরপরে আমি আমার সামনের দিক থেকে নেক্সট উইক থেকে যে টার্গেট সেটা হলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া গুলার মধ্যে, যেমন ধরো সংস্কৃতি নিয়ে প্যাসেজে আছে, তাহলে আমি গুড গভর্নেন্স, তারপরে ফেসিজম, তারপরে মানে যে রিলেটেড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেগুলা, হ্যাঁ মানে কালচার, লিটারেচার, এইগুলা থেকে কিন্তু আমাদের অনেক সময় ট্রান্সলেশন, রিট্রান্সলেশন অথবা কি আসে বলো, প্যাসেজ আসে। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বললে ভালো হয়। হ্যাঁ, যেমন টলারেন্স, শুনো, টলারেন্স, তারপরে ধরো টলারেন্স, এই এই টলারেন্স বা এই ধরনের বিষয়গুলো কিন্তু এর আগে আসছে। রেশনাল থিঙ্কিং, খেয়াল করছো কিনা? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে কিন্তু প্যাসেজ আসছে, আসে না? হ্যাঁ বা না বলো। জি স্যার। তো সামনে আমি আসে স্যার। এই হ্যাঁ, তাহলে আমি এবার মানে একটা বড় প্যাসেজ নেবো না, ছোট ছোট প্যাসেজ সিলেক্ট করব, যেটা থেকে থিমেটিক কোশ্চেন 5টা করে দিতে পারি, যেন আমি একটা ক্লাসের মধ্যে পুরোপুরি শেষ করতে পারি সেই টার্গেটে। পরবর্তী আগামী রবিবার থেকে আর কি আমরা কিন্তু ধারাবাহিকভাবে চলবে। ট্রান্সলেশনের কোনোদিন কোনোদিন ট্রান্সলেশন, কোনোদিন রিট্রান্সলেশন, এভাবে করে যাবে আর কি। তারপরে আর যেটা এখন বলতে চাচ্ছিলাম যে আর্গুমেন্ট রাইটিং। আর্গুমেন্ট রাইটিং এর যে ধারাটা আমি তোমরা ক্লাসের শুরুতে বলছিলাম, এটা আমি দিয়ে দেবো। এই আর্গুমেন্ট রাইটিং এর ধারা হলো, আমি এটা হলো এসের টেকনিক পার্ট 3। পার্ট 2টা কিন্তু আমি আবার বলে আর কি বলবো যে পার্ট 3 আনছেন কোন জায়গা থেকে, পার্ট 2 গেল কই? পার্ট 2 নিয়ে আমার একটু ঝামেলা আছে, তুমি পার্ট 2টাকে দেখাও। পার্ট 2 এর বিষয়টা ছিল এসে টেকনিক পার্ট 2। দেখো পার্ট 2তে কি ঝামেলা, এসে টেকনিক পার্ট 2, এটা তো নাকি? হুম, হুম, পার্ট 2 স্যার হলো এটা। স্ক্রিন শেয়ারিং নাই স্যার, স্ক্রিন ও শেয়ারিং আহ, নাই। ও, স্ক্রিন শেয়ার ছাড়া আমি এতক্ষণ দেখাইছি তোর, না স্যার, বলবা হঠাৎ না? করে কেটে গেছে। ও, ছিল স্ক্রিন শেয়ার এখন কেটে কেটে গেছে, গেছে। ও কেটে দিছিলাম, আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা, হ্যাঁ। পার্ট 2 হইলো এটা, 21 এসএস। 20 এসএস মানে আমি 21টা গুরুত্বপূর্ণ রচনা, ধরো ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, আইসিটি ডেভেলপমেন্ট বাংলাদেশ, পদ্মা ব্রিজ, ফুড ক্রাইসিস, ফুড ডেল্টা প্ল্যান, কমিউনাল হারমোনি, এম্পাওয়ারমেন্ট উমেন। এগুলো অধিকাংশ রচনার মধ্যেই উম, দালালির ছাপ আছে। দালালির ছাপ বুঝছো কিনা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। স্যার তো এইখানে ওইটারে, জি স্যার। রেফারেন্স পাবেন যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারে আমি পুরাটা আমি কারেকশন করার পরেই তোমারে দেবো। এই পয়েন্টটা হলো, যেমন ধরো আমি এটাতে কি কাজ করছি, এটা তোমার একদিন শুধু আমরা ক্লাসে অ্যানালাইসিস করবো। ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ওই যে তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম নি রচনা গুলার পয়েন্ট লিখবা। জি জি স্যার স্যার। বলছিলেন। জি স্যার হ্যাঁ, তো বলছিলেন। পয়েন্ট
পয়েন্টটা লিখে রাখলে কি সুবিধাটা এটা আমি আমি জানি। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং পয়েন্ট, তুমি এটা বিশ্বাস করো, পয়েন্ট মাথায় থাকলে তুমি কিছু না কিছু লিখতে পারবে, এটা এটা বিশ্বাস করো কিনা? জি স্যার। অ্যাবসলিউটলি। তো আমি শুধু এইগুলোতে পয়েন্ট আউট করে রাখছি, যে ধরো ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ক্লাইমেট, তাহলে আমি কি কি পয়েন্ট দেবো? আমি ইন্ট্রোডাকশন দেবো, আমি একটা লিখবো হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, আমি বলবো যে ফ্যাক্টরস অফ ক্লাইমেট চেঞ্জ, ফ্যাক্টর গুলা কি কি, বুঝছো কিনা? কোন কোন ফ্যাক্টরে ক্লাইমেট চেঞ্জ গুলা হয়, ডিফারেন্স বিটুইন ওয়েদার এন্ড ক্লাইমেট, আমি একটু এক দুই লাইনে ব্যাখ্যা করবো, কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, কজ গুলা কি কি, বুঝছো কিনা? এই দুই ধরনের কজ আমরা, হ্যাঁ, বের করে নেব। তারপরে ন্যাচারাল ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এগুলোতে আমার বেশ তেমন, এগুলোতে তোমার দিয়ে দেবো আর কি। এটাতে তেমন আমার কোনো হাত দেওয়ার কোনো কাজ নাই, ঠিক না? এটাতে মোটামুটি তো আর সরকারি ইয়া নাই। আইসিটি ডেভেলপমেন্ট, এই যে এইগুলো আমার কারেকশন করার লাগবে, বুঝছো কিনা বিষয়টা? কোন জায়গায় সমস্যাটা? শেখ জি হাসিনা। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। কোটেশনের সমস্যা। হ্যাঁ, কোটেশন গুলোতে বেশি সমস্যা গেছে। তো বিল গেটস তো আমার সমস্যা নাই, বিল গেটস এর সমস্যা না। হোয়াট ইজ আইসিটি? তাহলে আইসিটি নিলে ধরো আমি রচনা আইসিটি ডেভেলপমেন্ট বাংলাদেশ, আইসিটি রিলেটেড কোনো প্রশ্ন আসলে আমি কিভাবে ইয়া করতে পারবো? কম্পোনেন্ট অফ আইসিটি এগুলা কি কি, এগুলো তো, হ্যাঁ, ওকে। তারপরে হলো আইসিটি সেক্টর, কোন কোন এই গ্রোথ গুলা কি কি, এগুলো সমস্যা নেই, এগুলো সব জায়গায় দিতে হবে। আমরা যেমন ধরো এখানে এই হজরত মোস্তফা জব্বারকে আনতে পারবো? না এই স্যার। যে না স্যার, এখন আর আনা যাবে না স্যার। নষ্ট হয়ে গেছে স্যার। এই যে দেখো, এটা হলে কি অবস্থা হবে তোমার, বলো? স্যার স্যার সোজা তাহলে ফ্রিতে এখন পাঠাই কাদের দিতে হবে উক্তিগুলো আপনার ব্যবহার মতো। করবো স্যার? হ্যাঁ, আপনার মতে। উক্তি এখন ব্যবহার, উক্তি ব্যবহার করতে হবে এমনটা যেটাতে তোমার শহীদ হয়। ইন্টারন্যাশনাল ফিগার, যেটাতে কোনো ইয়া নাই। আর ইনস্ট্যান্ট আমি স্যার তাহলে কোনো, তো ডক্টর ইউনূসের অনেক উক্তি ব্যবহার করা যাবে স্যার। অফকোর্স, অফকোর্স এই মুহূর্তে এটাই বেশি খাবে, কোনো সমস্যা নেই। এই রিলেটেড কোন পাইলে তো এই উক্তিগুলোর জন্য আমি দিতেছি না। হাওয়েভার তোমার এই স্যার এই শীতের এই পদ্মা ব্রিজ বাদ এই রচনায় টোটাল এটা দরকার নেই আমাদের। কিন্তু তারপরে এটা স্যার একটা প্রভাব আছে। আমাদের স্যার কিছু ইম্পর্টেন্ট এসে দিয়ে দিলে আমরা ওইগুলো পয়েন্ট হ্যাঁ আনতে হ্যাঁ, এই করতে যে পারতাম। এই শীটটাই আমি একটু ইয়ে করে দেবো, এই শীটটাই আমার একটু আপডেট করার সুযোগ দিও। এই শীটটা ফুড ফুড ক্রাইসিস, এটা তো সবার জন্য, যেমন বিল গেটস, নেলসন ম্যান্ডেলা, এটা তো কোনো সমস্যা নেই। তোর ফুড ক্রাইসিস যদি রচনা আসে, তাহলে আমি কি কি রচনা পয়েন্ট দিতে পারবো? তোর এক নম্বর ইন্ট্রোডাকশন পয়েন্টটা দিতে পারি, তাই না বলো? জি স্যার। আচ্ছা, এটা দেওয়া যাবে। ইন্ট্রোডাকশনের মধ্যে হ্যাঁ, ইন্ট্রোডাকশনের মধ্যে একটা খেয়াল করে দেখো। আহ, এই যেমন ধরো ইন্ট্রোডাকশনের মধ্যে ফুড ক্রাইসিস শব্দটা আসলে আমি ইউক্রেনের কথাটা কোনোভাবেই ইন্ট্রোডাকশনের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, বলো? জি স্যার। জি স্যার। দ্যাট কারণ মিনস আমি ইউক্রেন তোমারে, তো অনেক গম উৎপাদন হয়। আমি তোমারে মানে এই যদি বুঝাইছি যে মানে আমি কোনো ইন্ট্রোডাকশন আসলেই আমি ফুড ক্রাইসিসের একটা বড় সংকট হলো, যেখানে বিশ্বের রুটির ঝুড়ি যেটা, যেটাকে বলা হয়, সেটাই এখন আক্রান্ত। কথা বুঝছো? এটা হলো ক্লু। তাহলে হোয়াট ইজ ফুড ক্রাইসিস, প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন আমি যদি ব্যাখ্যা করতে চাই, আমি অবশ্যই দেবো এ ম্যান নেভার ক্যান বি ওয়াইজ উইথ এন এমটি স্টোমাক, পেটে খিদা থাকলে কোনো মানুষ জ্ঞানী হইতে পারে না। তারপরে প্রেজেন্ট সিচুয়েশনটা দিয়ে দেবো। এগুলো তো আমার টোটাল, এগুলো তো কিন্তু এই যে just এই বাক্যটা যদি তুমি দাও, এরপর দুই তিনটা লাইন যদি তুমি এই রিলেটেড লেখা দাও, আমার মনে হয় যে তারাই আসতে পারবা। গ্লোবাল রিপোর্ট গুলা কি, 2024-এর রিপোর্ট তোমরা বের করে দিতে হবে, আমার কাছে আপডেট করে নাই। ওকে, হ্যাঁ, কজ অফ ফুড ক্রাইসিস, কজ গুলা কি কি। ওকে, তো এইগুলা শুধু তুমি আমার মনে হয় একবারও যদি পড়ে দাও, আমি দেওয়ার পরে তোমার স্যার পিডিএফ কপিতে এনার্জি, স্যার এনার্জি রিলেটেড কিছু আছে? আছে 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 আছে, এই ভিতরে আছে, তুমি পরের রচনাগুলো পড়ো, হ্যাঁ, দেখবে। এই যে যেমন দা আর্থ, এটা তো আমার রচনার মধ্যে দিছি, দা আর্থ প্রোজাইক ইন দ্য রিয়ালম অফ হাঙ্গার, দা ফুল ফুল মুন সিনস এ পিচ অফ ফ্রাইড ব্রেড, মনে নাই? হ্যাঁ, শুধু বাদ দিতে হবে স্টপ দা ওয়ার, ডেলিভার ফুড টু অল, শেখ হাসিনা কল টু ওয়ার্ল্ড লিডার্স, এগুলো আমরা, এগুলো শুধু বাদ দেবো আর কি। এটা আমরা চাইলে স্টপ দা ওয়ার, ডেলিভার ফুড টু অল, এখানে শেখ হাসিনার জায়গায় যদি আমরা ইউনুস চুপ করে বসাই দেই, তাহলে কি ইউনুসের মতের সাথে এটা কি সাংঘর্ষিক হয়? না না স্যার, স্যার। না স্যার। ওই পজিটিভ যে বাক্য। ধরো জাতিসংঘে আসবেন, নিশ্চয়ই তিনি কোনো না কোনো এই ইয়াতে এইরকম কথা বলে ফেলছেন, নাইলে না বললেও তার মনের মধ্যে এই ধরনের কথা আছে, যে আপনার যুদ্ধ বন্ধ করে সবারই খাবার টাবার দেন, কোনো সমস্যা নেই, তাই না? এটা সবার মনে কথা। ডেল্টা প্ল্যান এগুলো তো আহ, বাদ দেবো না, তারপর আমরা হারাবে না। এই কমিউনাল হারমোনি, হ্যাঁ, শুধু এখানে আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, নাও গো এন্ড প্রিজার্ভ ইট, বঙ্গবন্ধুর কথা। কিন্তু আমার মনে হয় বঙ্গবন্ধুরকেই একদম মুছে ফেলা দরকার আছে পরীক্ষায়। না স্যার, এরকম নিরপেক্ষ জায়গাতে দু একটা কথা দিলে হ্যাঁ, সমস্যা মনে হয় হবে না এরকম স্যার। আমার মনে হয় না কোনো। মুছে ফেলতে হবে। প্রেক্ষাপটের মধ্যে ফেলা, ধরো কমিউনাল হারমোনি রচনাটা আসছে, তাহলে তুমি কিভাবে ডেভেলপ করতে পারো?
তাহলে আমি অবশ্যই একটা ইন্ট্রোডাকশন লিখবো উইথ এ কোটেশন, তারপর বঙ্গবন্ধুটা দিয়ে শুরু করলাম। হোয়াট ইজ কমিউনাল হারমোনি, সুন্দর করে আমি এক্স বিলিয়নের ব্যাখ্যা লাগবো যে ইয়ার মধ্যে কি, যদি স্যার আমার কোনো পরীক্ষা রেফারেন্স। স্যার পরীক্ষকও কি চান্স হবে নাকি? আমার মনে হয় বঙ্গবন্ধু সম্পর্কে, শোনো এখন একটা মানে এখনকার পরিস্থিতি না, আমি নিজেই আমরা নিজেই বিভ্রান্ত। বিশ্বাস করো, টোটাল আছে না, মানে এটা যে এই একটা মিনিট সময় দিয়ে, একটা জরুরি ফোন, একটা মিনিটে স্যার না রিসিভ করো। দেওয়াটাই মনে হয় বেটার এক হবে। মিনিট, এক মিনিটের সময় দিও, হ্যাঁ 1 মিনিট। ও, সরি, হ্যাঁ বলো, কতটুকু ছিলাম ওই যে এরকম আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলি, যেহেতু আমি এটা নিয়ে কথা বলবোই। হ্যাঁ, এটা আমি একটু আপডেট করার সুযোগ দিও। এম্পাওয়ারমেন্ট অফ উমেন, এজ এ উমেন আই হ্যাভ নো কান্ট্রি, এজ এ উমেন আই ওয়ান্ট নো কান্ট্রি, এজ এ উমেন মাই কান্ট্রি ইজ দ্য হোল ওয়ার্ল্ড। এটা আমরা দিতেই পারি, বলো দিতে পারি না? হ্যাঁ বা না বলো? জি স্যার অবশ্যই। all the all the noble creation and perpetual welfare of the earth, half contribution of men and half contribution of and half of women, কাজী নজরুল ইসলাম। এই বিশ্বে তো অর্ধেক অর্ধেক তার নর অর্ধেক তার নারী, অর্ধেক তার কিনা, অর্ধেক তার অর্ধেক করিয়াছে তার নর করিয়াছেন আর অর্ধেক তার নারী। তার নারী, দিতেই পারি। এগুলো দিয়ে আমরা শুরু করতে পারি ইন্ট্রোডাকশন। ওই এম্পাওয়ারমেন্ট অফ স্যার উমেন রচনা রাখলে আমরা কিভাবে সাজাবো, শোনো, ওই যেই ক্লাসে আমি এই রচনাটা পড়াবো, তোমরা একটু ব্রেনটা ক্লিয়ার করে আগে আমার সাথে সাথে ব্রেন স্টর্মিং করবা যে এম্পাওয়ারমেন্ট অফ উমেন রচনা আমি কিভাবে সাজাতে পারি। তাহলে অবশ্যই আমি এরকম ধরনের একটা কোটেশন দেবো, শিওর। এটা যদি একটা আগে দেই একটা শেষে দেবো, আমার কথা বুঝছো কিনা? ভূমিকার মধ্যে জি আমরা স্যার অবশ্যই নিয়ে আসতে পারি, ধরো তুমি ইনস্ট্যান্টলি ভূমিকা লিখতে পারতেছো না, তখন ওই যে আমরা এটা বলে দেবো, ওই যে আমরা রচনার জন্য যে কমন ফরম্যাট নিচ্ছি না, এই মাস্ট অফ ইস্যু বলবো। তারপরে এজ এ ভেহিকেল ক্যান নট, একটা তেল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক নারীর ক্ষমতা ছাড়া দেশ ভালোভাবে চলতে পারে না। এম্পাওয়ারমেন্ট একটা বাজ ওয়ার্ড। তারপরে সব চিন্তাবিদরা এটা নিয়ে চিন্তা করতেছে। তারপরে আমরা যদি উন্নত বিশ্বের সাথে, হ্যাঁ, তাল মিলাতে চাই, তাহলে এটা একটা পিলার হিসাবে, সিগনিফিকেন্ট পিলার। এই মিলতেছে কথা? জি জি স্যার। স্যার এইভাবে দিয়ে ফেললাম হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট উমেন, আমরা বলবো যে আসলে এটা কোনো চূড়ান্ত সংখ্যা নাই, তুই যে যেটা বলছি ইউনিভার্সাল এক এক দেশে। বলো, সৌদি আরবের এম্পাওয়ারমেন্ট উমেন, নিউজিল্যান্ডের এম্পাওয়ারমেন্ট উমেন, বাংলাদেশের একরকম হবে কিনা? না স্যার সব না আলাদা স্যার, স্যার। না স্যার। আলাদা। ইট ইজ এন আমব্রেলা কনসেপ্ট। এই সমস্ত ক্ষেত্রে তুমি টুক করে একটা শব্দ দিয়ে দিবে আমব্রেলা কনসেপ্ট। আমব্রেলা কনসেপ্ট মানে অনেকগুলো আইডিয়া মিলে একটা কনসেপ্ট তৈরি হয়, এটা হলো এম্পাওয়ারমেন্ট। এককভাবে এইটাই এম্পাওয়ারমেন্ট উমেন, এটা হইতে পারে না কোনো জাতির জন্য। টেরোরিজমের কোনো একক সঙ্গে হয় না। তো ঠিক এরকম আর কি। হ্যাঁ, তারপর আমরা এইভাবে করে দুই একটা ইম্পাওয়ার সংজ্ঞা দিয়ে দিলাম। তারপরে ডাইমেনশন অফ এম্পাওয়ারমেন্ট, এইগুলো তো তুমি দিতে পারবে যে ডাইমেনশন গুলো কনসেপ্ট কোন কোন জায়গার মধ্যে আমরা ইয়ে করতে পারি। অফকোর্স এটা নিয়ে তুমি এক লাইন 2 লাইন করে অ্যানালাইসিস করলাম। তারপরে গোলস অফ এম্পাওয়ারমেন্ট, তাহলে কি এর গোল গুলো কি কি হতে পারে? এটা চাইলে আমরা কি একটা বক্স আকারে দিতে পারবো না গোল গুলো কি কি? ধরো হিউম্যান, প্রমোটিং হিউম্যান রাইটস, তাই না, ইলিমিনেটিং পোভার্টি, মানে টোটাল আমরা একটা চিন্তা করে করে একটা বক্স আকারে দিতে পারি না, বলো, গ্রাফ চার্ট আকারে। জি স্যার জি স্যার। সিকিউরিং এইভাবে উইমেন করে, লাইফ। হ্যাঁ,
হ্যাঁ, এইভাবে তোমার অর্জিত জ্ঞান কাজে লাগাইতে পারবা যে এইগুলোতে ইকোনমিক এনভায়রনমেন্ট মানে এইভাবে করে আমি শুধু কি পয়েন্ট গুলো টাইনা নিয়েছি। একবার যদি চুপ বলে রাখতে পারো আমার মনে হয় যে ইনশাল্লাহ হ্যাঁ, কাজে লাগবে। হুম, তাহলে তো স্যার আপনার শীট ফলো করলে আমাদের আর হচ্ছে এসের জন্য আলাদা করে পড়া লাগবে না, হুম, নাকি? হ্যাঁ, মানে এটা একটা তুমি বাড়াইতে পারবা আর কি, আমার বিশ্বাস যেটা একটা হাতের পাঁচ হিসাবে থাকবে। এই যে কে জানে জি বলছিল স্যার, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ওএসটি তে মিলাই পড়লে স্যার মোটামুটি স্যার এনার্জি। একদম 100% হ্যাঁ, আমার সমস্যাটা এনার্জি। হয়ে গেছে আমার ওই যে শেখ হাসিনাটারে চেঞ্জ করতে হবে আর কি একটু, হ্যাঁ, মানে শেখ হাসিনার জায়গায় অন্য কিছু বসাইয়া অ্যাডজাস্ট করতে হবে, বুঝছো। আর আরেকটা কাজ হলো 2023-এর ডেটা চেঞ্জ করে 2024-এর তা দিয়ে দেয় আর কি। ওকে, তো এটা একটু আমি হাত তারপরে এখানে কি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটাও কিন্তু অবশ্যই আমরা বাদ দিতে পারবো না। হুম, তারপরে মেগা প্রজেক্ট তো গেছে, শেষ। তারপরে মেগা প্রজেক্টের দরকার আছে আর আমাদের। স্যার না মেগা স্যার, এটা প্রজেক্টের, আর আসার কোনো সম্ভাবনা নেই তো স্যার। মেগা প্রজেক্টে যে স্যার নেগেটিভ স্যার মেগা মানে প্রজেক্ট গুলো যে ওইগুলো নেগেটিভলি দেওয়া এখন যায়। ডেভেলপ হয়েছে ওইগুলোর উপরে আসতে পারে কিনা আমি। এইগুলার উপরে আসবে, কারণ যেই পরিমাণ যেমন স্যার লোন ওই যে আমাদের 150টার উপরে আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা হয়েছে, স্যার বাট ষোলো বিদ্যুতের হাজার চেয়ে হয়তো মেগাওয়াটের লোডশেডিংটা বেশি চাহিদা ইম্পর্টেন্ট স্যার। সেটা আমরা তৈরি হুম করতে পারতেছি না, বাকিগুলো ক্যাপাসিটি চার্জে হুম বসায় রেখে হুম খরচ। হুম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা তো বিদ্যুতের চেয়ে ইউনিভার্সাল, স্যার এটা। লোডশেডিংটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, হুম ডক্টর হুম ইউনূস হুম সাহেবের কিছু কনসেপ্ট আছে, ওগুলোর উপরে তো আসতে পারে, যেমন হ্যাঁ 3-0, এই যে হ্যাঁ এই 3-0। টাইপের কিছু কনসেপ্ট আছে। ই গভর্নেন্স, ওকে, ঠিক স্যার আছে, আমি এটারে এইগুলো একটু স্যার একটু অ্যাড করে দিলে। এটারে আমি একটু সাজাইতেছি ইনশাল্লাহ, হ্যাঁ, তোমার বলতেছেন আর কি। ওকে, হ্যাঁ, তাহলে আল্লাহ হাফিজ। তাহলে আমরা এই তাহলে এগুলো স্যার আমার কালচারের উপর যদি কোনো এসের ইয়ে থাকেন স্যার ভালো হতো স্যার, কালচার রিলেটেড আছে, এসে কোনো। এটাও মনে হয় আছে কিনা যে অ্যাড করা থাকার কথা, তো দেখি তো। তো এইটা খুব একটু মানে সমস্যা করে যে কি কি পয়েন্ট রিফিউজি আর লিখবো। এম জি সেক্টর, দাঁড়াও, কোভিড-19 কালচার নিয়ে তো এড করার কথা ছিল, কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, শুধু এগুলা নিয়ে এক লাইনে ক্লিন করে লিখবা, এই পয়েন্ট গুলো মাথায় রেখো, হ্যাঁ, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার আপনি তো হচ্ছে যে আমাদেরকে একটা কাজ দিছিলেন এই যে এরকম ইম্পর্টেন্ট এসে গুলোর উপরে পয়েন্ট আউট করে লেখার জন্য, কিন্তু স্যার হুম। মানে সাহসী গুলো ছিল না যে মানে কিভাবে শুরু করবো। স্যার আপনি যদি এখন আনলে স্যার এই শীটটা একটা দিতেন স্যার, মানে দিয়ে খুব দিয়ে দেবো। তাহলে আমার আরো উপকৃত হইতো। কয়েকদিন সময় দাও, আমার এটা ওই এটা নিয়ে আমি আর একটু তো হাত দিতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, একটু আর্লি দিলে আমরা আমি শুরু আমি করতে পারতাম দাঁড়াও, পড়া। আমি এটারে রিফর্ম করার পরে আমি তোমার দিয়ে ফেলবো এমএস ওয়ার্ড কপি, তারপর তোমার মতো করে তুমি নোট করে ফেললো এটার উপরে, হ্যাঁ, জি স্যার। মানে জি এটা তুমি স্যার। সংশোধন করে নিলা, ডান। আচ্ছা, এখন তো তোমরা একটু বলছিলে যে আর্গুমেন্ট রাইটিং, স্যার আর্গুমেন্ট রাইটিং স্যার একটু বলে নি হ্যাঁ বলো। স্যার ওই যে প্রেজেন্ট যে মানে যুদ্ধ চলছে এই যুদ্ধ সম্পর্কে একটা ভালো গুছানো ই করিয়েন তাহলে। ইউক্রেন, হ্যাঁ, মানে এই যে বর্তমান ইউক্রেন বা মিডল ইস্টের মধ্যে, হ্যাঁ ধরো ফিলিস্তিন কিংবা আমার ইসরায়েল প্যালেস্টাইন, সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এটা, তো তোমার আর্গুমেন্ট রাইটিংটা একটু বলে রাখি। স্যার এখন ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধটা স্যার, এখন স্যার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তেছে স্যার, লেবাননের সাথে হুম শুরু হয়ে গেছে ফুললি। তো হুম এটা মানে পুরো হ্যাঁ, মধ্যপ্রাচ্যকেই একদম মিডল ইস্ট সংকটে কিন্তু ক্রাইসিসটাই আছে, মিডল ইস্ট ক্রাইসিস একটা পয়েন্ট, হ্যাঁ। ওইভাবে এখন পড়া আচ্ছা, দরকার। তো দেখো এখন আমি যেটা আজকে যে শীটটা দিয়ে দেবো, তোমরা একটু দাদা ইতিমধ্যে পরীক্ষা আছে বলছিল যে পত্র বাংলা টাংলা, ইতিপূর্বে এসে টেকনিক পার্ট 1 এবং 2, 1 তো আমরা পড়ছি আগে, 2টা নিয়ে আমি ডেভেলপ করে আবার তোমার দেবো। এটা তো ক্লিয়ার নাকি? রচনা, বেশ কিছু রচনা ডেভেলপ করার কৌশল জেনেছি, হ্যাঁ। আহ, বাংলাদেশ ব্যাংকের সিলেবাসে 30 নম্বর একটা আর্গুমেন্ট রাইটিং ইংলিশ সিলেবাস ভুক্ত করা হয়েছে এবং অন্যান্য নন ডেটা পরীক্ষাগুলোতে আসতেছে। তো এটা দিকে যেভাবে আমরা ডেভেলপ করতে পারি, যেই ধরনের টপিক গুলো আছে, ইজ বাংলাদেশ ওয়াকিং টু পাথ অফ শ্রীলঙ্কা, এটা তো আর আমরা লেখা লাভ নাই নাকি, অলরেডি অলরেডি কি হয়েছে বলো, শ্রীলঙ্কার থেকে সাকসেস, চলে আসছি স্যার। বাংলা পরীক্ষা স্যার কিরকম আর্গুমেন্ট আসতে পারে স্যার? সেম এটা এরকম, স্যার এরকম দেখো, হ্যাঁ। তো আমরা এই এমন একটা এই যে প্রক্রিয়ায় একটি আর্গুমেন্টেটিভ এসে লেখা যেতে পারে। তো ইন্ট্রোডাকশন টু প্যারাগ্রাফ, তো এখানে আমি বলছি যে প্রথমে দেখো একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবো, তুমি এটা ভালো করে পড়ে দেখো। সেকেন্ড হলো বডি প্যারাগ্রাফ, বডিতে আমরা তিনটা পার্ট করে লিখবো, তারপর কনক্লুশন। তাহলে আর্গুমেন্টের হলো যে 3টা পার্ট, ইন্ট্রোডাকশন, তারপর হলো বডি, বডিতে মূলত তুমি কি করবা বলো, আহ এই পক্ষের তুমি যে সাপোর্টিং যে ডকুমেন্ট গুলো আর কি, হ্যাঁ, এই যে প্রথমে তুমি সুন্দর করে আগে পড়ো, তারপর আমি ব্যাখ্যা করবো। আর একটা ইন্টারনেট ডাজ মোর হার্ম দ্যান গুড, ইন্টারনেট, এটার হোয়াট ইজ ইউর ভিউ,
মনে রাখবা এই ভিউতে কি আমি আমি কি আহ এটা আমার স্বাধীনতা আছে কিনা নাই সেটা বলো। এটা কি আমি পক্ষে থাকতে হবে নাকি আমি বিপক্ষে যেতে পারবো? স্যার দুই পক্ষে লেখা যাবে স্যার, দুইটাই যুক্তি করা যায় দিয়ে। স্যার, দুই ওকে, দিকে কাইন্ডলি যাওয়া যায়। কাইন্ডলি তুমি আমার এই প্যাটার্নটা একবার পড়বা, তখন তোমার মাথায় চলে আসবে যে স্যার প্রথমে এই যে দুই দুই প্যারার মধ্যে তুমি আর্গুমেন্ট পরে দেখো তিনটা কথা, আমার কথা আরেকবার শুনো। আমরা চেষ্টা করবো এরকম, প্রথমে এলো এই যে আমাদের থিসিস স্টেটমেন্ট যেটাকে বলা হয়, এই প্রথমে একটু ভূমিকা সুলভ লিখলাম। সেকেন্ড হইলো আমরা এই দুই প্যারার মধ্যে কি করব বলো, দুই প্যারার মধ্যে কি কাজ করব? মানে আমরা আহ পক্ষে আমার যে বিপক্ষে। মতামতটা, আমার পয়েন্ট গুলো আমি ইয়ে করব, উপস্থাপন করব। আর এরপরে একটা অংশে এটা কি করব বলো, কিসের মত খণ্ডন করব? বিরোধীদের মত খণ্ডন করবো স্যার। যারা আমার এই আমার আমি আমরা যে যুক্তিগুলা দেই এটার বিরুদ্ধে যারা কথা বলে এই মতামত আমরা খণ্ডন করবো। আর লাস্টে এসে আমরা একটা কনক্লুশন দিয়ে করবো। হ্যাঁ, শেষ একটা কাইন্ডলি একটু একবার পড়লে তোমার একটা পুরো এই পিডিএফ কি স্যার আজকে গ্রুপে দেওয়া হবে? আজকে দিয়ে দেবো তাহলে। হ্যাঁ, সব ওই ভিডিও ইয়ে দিয়ে দেবো, কি বলেন এটার নাম, পিডিএফ এবং ইয়ে দুইটাই দিয়ে ওয়ার্ড দেবো। ফাইল, হ্যাঁ, তোমার মতো করে ওয়ার্ড ফাইল এবং হোয়াটসঅ্যাপ পিডিএফ দুইটাই দুইটাই। দুইটাই দিয়ে থ্যাংক দেবো। ইউ স্যার। স্যার স্যার আর্গুমেন্টের স্যার শুরুতেও কি কোনো কোয়েশ্চেন দেওয়া যায়? আর্গুমেন্টের শুরুতে না দেওয়াই ভালো। আর্গুমেন্টের শুরুতে থিসিস স্টেটমেন্ট দিয়ে শুরু করবা। এই যে যে প্যাটার্নটা আমি দেখাচ্ছি এটা জাস্ট এটা মানে ওয়ার্ল্ড রিকগনাইজ, এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুইটা মতামত আমি এখানে তোমার শো করছি। স্যার আহ, হুম, স্যার বলছিলাম যে ওই যে আইএলটিএস এর যে রাইটিং পার্টে যে দুইটা টপিকে লিখতে হয়, ওই দুইটা কি আর্গুমেন্ট রাইটিং? অলমোস্ট এটা ইনস্ট্রাকশনে যেটা দেয়া থাকে অনেক সময়, অনেক সময় তবে অধিকাংশ ক্ষেত্রে আর্গুমেন্ট রাইটিং এ হয়। তার মানে স্যার ওইটা আর এই আপনি যেটা দেখালেন মানে একই সেম, জিনিস? অলমোস্ট সেম। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসো, আমরা স্যার চলে যাব। আর্গুমেন্টে কি টাইটেল দিতে হয়? টাইটেল তো দেয়াই থাকবে, ওনারা যদি দিয়ে রাখছেন ওইটাই টাইটেল লিখবো? দেয়াই থাকবে। এটা লিখে চলো। আচ্ছা, এবার আমরা চলে যাই স্যার মানে স্যার টাইটেলটা কি আবার আলাদা করে লেখা লাগে খাতায়? খাতার উপর লেখা লাগবে না, তুমি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলে হয়, ইন্ট্রোডাকশন শুরু করলেই চলবে। পয়েন্টের নামও লিখতে হয় না আর্গুমেন্ট রাইটিং এ, শুধু প্যারা প্যারা করে লিখে দিলে হয়। আর পয়েন্টের নাম দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা এখন থিমেটিক কোশ্চেনে আমরা আছি, তাই না? থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেন। স্যার, হুম, স্যার পড়তে তো ভালো লাগে না স্যার, কিন্তু স্যার এই যে গল্পগুলো বা জ্ঞানগত আলোচনাগুলো শুনতে স্যার ভালো লাগে। আপনার কি করা যায়? আমারও স্যার মানে সেম কথা স্যার, আজকে গল্প করতে সুন্দর, আমারও সুন্দর লাগছে। এটা এটা কিন্তু একটা ধরো উম, পরীক্ষার আগে এগুলো খুব ভালো লাগে। পরীক্ষার দেখে তো আমার কাছে না, যতবার পরীক্ষা ছিল ততবার মন চাইছিল যে আমি সাদেক যাই পরীক্ষার আগে। দেখবে যে এবং বিভিন্ন টক শো, অনেক মানে মনে চাই যে অনেক কিছু করি এবং পৃথিবীটা আমার শুধু পরীক্ষার কারণে আটকে আছে। কিন্তু পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন আর সাথে যাইতে মন চাইবে না, দেখবা সেদিন রেস্ট করবো, পরদিন থেকে তুমি যেরকম সেরকম। পরীক্ষা একটা বড় চাপ। শোনো, পরীক্ষার আগের মুহূর্তের অনুভূতিটা আমারে না, আমার মামি এখনো ফোন করলে ইয়ার কি করে বলে আর কি, যে শরীফ সামনে তোমার পরীক্ষা আছে কিনা, 31 থেকে 36 পর্যন্ত। কেন, কোনো কথা বললে আমার সামনে প্রিলিমিনারি, প্রিলিমিনারি শেষ রিটেন, রিটেন শেষ ভাইবা, ভাইবা শেষ আবার কি বলো, প্রিলিমিনারি না। তো যে যাই বলতো আমার সামনে পরীক্ষা। তো এখন ওই মামি আমার সবসময় ইয়ার কি করে বলে যে শরীর সামনে তোমার পরীক্ষা আছে কিনা। এই পরীক্ষা দিতে দিতেই কি মানে তারুণ্যর একটা বড় অংশ শেষ, কোনো জীবন এনজয় করতে পারিনি। এই জন্য তোমার বলি, আর এই কারণে অনেকে বিরক্ত হয় স্যার, আত্মীয় স্বজন খুব বিশেষ বিরক্ত। করে মানে বাবা আত্মীয় মা। স্বজন মানে কি, রুসাভা হসপিটালে, বুঝছো কিনা, এই রুসাভার 16 তারিখ এপ্রিলের আমার আমার ভাই ভাই হইলো 33-এর, ভাই ভাই হইলো 18 তারিখে। এই কোনো হসপিটাল থেকে রেখে দৌড় পেলে বুঝো, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বাচ্চা বউ বাচ্চা হাসপাতালে হসপিটাল রেখা ভাইবা দিতে চাইতেছি, মানে কি অবস্থা। হ্যাঁ, তো এই আর কি। তো এটাই মাথায় রাখবা, তুমি শুধু ভাববা যে আগামী বছর এমন দিন যেন আমি, আল্লাহ আমার আর এই প্রস্তুতি নেওয়া আমার খুব পেইন। আমি তোমারে বলি, এই যে 36 জন বিসিএস আমি চুলগুলা ন্যাড়া করছি, আমার অসুস্থ, আমার পা ফুলে গেছে, এটা এই অবর্ণনীয় দুর্ভোগের কথা বলে শোনানো যাবে না। মনে রাখবা যে সামনের দিনগুলো অনেক বেশি মনে হয়।
শুধু কন্ট্রোল ইউর ইমোশন, নিজের দেখো কন্ট্রোল করবা, কন্ট্রোল। এটা হলো স্যার মানে আপনার সাউন্ডটা স্যার একদম লো স্যার, আমার সাউন্ড অন্যদিনের মতো। অন্য, কি বলো স্যার এই আমাদের বাকিটা কিন্তু বলো তো। কোনো সাউন্ড স্যার সমস্যা হচ্ছে একদম না পারফেক্ট শব্দে, আছে স্যার। আমাদের তুমি কোনো রিজয়েন করো। সমস্যা সমস্যা হচ্ছে তারা না তো স্যার। নেট স্যার প্রবলেম। আপনার মাইক্রোফোন। আচ্ছা রিজয়েন করো আরেকবার। শোনো আমি বলতেছি যে আগামী বছর যদি আরেকবার পরীক্ষা দিতে হয়, এত কষ্ট আমি বুঝতে পারবো না। এক লাইন বইলা আমার নিজের সম্পর্কে আরো একটা লাইন বইলা তোমার বলি, 31তম বিসিএস আমার জীবনের সবচেয়ে সুবর্ণ বিসিএস, সবচেয়ে ভালো বিসিএস। 31তম বিসিএস এর আগে লায়ন মোহাম্মদ গিয়াসুদ্দিন স্যার আমারে ওই যেটা বলতো আর কি, যে সময়ের ব্যবধানে শুধু আমি, কারণ ওইখানে আমি মডেল খাতাগুলো, মডেল টেস্টে আমি ফার্স্ট ছিলাম। তো এটা হইলো ওই সময় গড়াইলে আমি ক্যাডার হয়ে যাব, এরকম একটা মানে গরম গরম ভাব ছিল। ওই সময় তো কোচিং ও ক্লাস নিতেছি, আর রেজাল্ট হইলে আমার রেজাল্ট চলে আসবে। কিন্তু এই যে পতন, এই পতনের কিন্তু আর উত্থানটা অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। মাইক্রোফোনটা মুখের কাছাকাছি অ্যাডজাস্ট, মুখের কাছাকাছি সমস্যা নেই, আশা করি ক্লিয়ার শুনতেছো। এই জন্য এই অভিশাপে পড়ো না, আগামী বছর আরো একটা রিটেন পরীক্ষা ফেস করবা। এটা যে কত বড় কাজ, কত বড় দুর্যোগ তোমার জীবনের মধ্যে, এটা তুমি ভুক্তভোগী হওয়ার পরে ফিল করবা। শুধু বলবা যে আল্লাহ আমার এইটাই লাস্ট বিসিএস। প্রত্যেকদিন সকালবেলা উঠা ধ্যান করবা, মেডিটেশন করবা, আর শুধু লাইগা থাকবা যে আল্লাহ আমি এইটাতেই আমার এক চান্সে বিসিএস ইয়ে করে দেখেন। আর একটা লাস্ট করে বলে আর কি, তোমার মনে চাইবে যে আমি আর পরের বিসিএসটা ভালো করব। এইটাই তোমার জীবনে কাল হবে। এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট বিসিএস। এই বিসিএস এ আমার কাঙ্ক্ষিত সাফল্য আমি আনবই। কারণ সবাই এখন মানে লেদার জিনেসে আছে, হাত পা ছেড়ে বসে আছে, ইয়ে দিলে পড়বে। কিন্তু আমি একেবারেই ডিটারমাইন্ড, ইনশাল্লাহ 200 জনের মধ্যে একজন একজন থাকবো। ওকে, আমার কথা স্পষ্ট শোনার কথা সবাই। ওকে, চলো আমরা চলে যাই থিমেটিক কোশ্চেন। হ্যাঁ, আমার কথা স্পষ্ট শুনতেছো কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। দাঁড়াও, না এটা আমার শেষে কথা বলে, শুধু আমি এটা শেষ করে নিই, এটা পরে লাস্ট কথা বলে। আমি এই আল্লামা ইকবালের একটা কথা আছে, লাইনটা রেকর্ডিং শুনে, আমি দুনিয়া সে কেয়া মতলব, মাদ্রাসে হায় ওয়াতান আপনা, মরেঙ্গে হাম কিতাবো পর, পরাক হোগা কাফন আপনা। এই অর্থটা বলতে পারবা? আল্লামা ইকবালের বিখ্যাত, আমি দুনিয়া সে কেয়া মতলব, এই পৃথিবীতে আমি আসলাম বা কেন, এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা আমার কি। পরে লাইন শেখওয়ার মধ্যে বলছে, জবাব শেখওয়া। পরে বলছে যে আমি দুনিয়া সে কেয়া মতলব, মাদ্রাসে হায় ওয়াতান আপনা, দার্স, দার্স মানে হলো লাইব্রেরি, অতন, অতন মানে হলো কান্ট্রি, মানে আমার বাসস্থান। মাদ্রাসে হাই অতন আপনা মানে লাইব্রেরি ইজ মাই রেসিডেন্স, যেখানে বই আছে সেটাই আমার বাসস্থান। মরেঙ্গে হাম কিতাব উপর, পড়তে পড়তে বইয়ের উপরেই যেন আমি মরে যাই। আর ওরাক হোগা কাফন আপনা, ওরাক মানে হলো পেজ, তোমরা বইয়ের পৃষ্ঠা দিয়ে প্রয়োজন আমার কাফন দিয়ে হইল। তো তুমি এটা বারবার পড়বা, যে এই এখন এই যে যে উদ্দীপনা নিয়ে এখন পড়ার ইয়াটা আছে, এই এখন একটা চমৎকার সিলেবাস, আমি পুরোপুরি ভাবে সিলেবাসটা শেষ করে নিজের একটা মানে মানে পূর্ণাঙ্গ মানে প্রস্তুত মানে কনফিডেন্ট মানে কম্পিটেন্ট কি বলে না, প্রতিযোগী আর কি। তো আসো প্রশ্নগুলো আগে পড়ি। প্রশ্ন উত্তর শুধু একবার দেখে রেখো। আগামী ক্লাসে আজকে আমি একবার আমি আমার আইডিয়াটা শেয়ার করে যাই, তারপরে আমরা তুমি শুধু সামারিটা লেখার জন্য তোমার সময় দেবো। এখানে আমি দ্রুততম সময়ে প্রশ্ন করবো, উত্তর দেখাই দেবো যে আমি কিভাবে লিখছি। তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্রশ্নের উত্তরে আমার কথা ছিল প্যাসেজ, এই প্রশ্নের উত্তর আমরা কি শুরুতে লিখবো না শেষে লেখা বেটার হবে? শেষে লেখা বেটার হবে স্যার। এবং জায়গা দেখে পরে লিখবেন। এটার একটা প্যাটার্ন আমরা দিয়ে দিচ্ছি, আমরা অবশ্যই শুধু মেইন পয়েন্ট লিখবো না, সাপোর্টিং পয়েন্ট গুলো লিখবো। কারণ আমরা জানি একটা প্যাসেজের দুই ধরনের আইডিয়া থাকে, মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। যদি আসে আলহামদুলিল্লাহ, তোমরা ভালো লাগার কথা। এটা হাফ পেজ খালি রেখে সামনে দিয়ে চলে দেবা। ডেসক্রাইব দ্য রিলেশন এমং পপুলেশন ডেভেলপমেন্ট গ্রোথ অ্যাকর্ডিং টু প্যাসেজ। আচ্ছা আমারে, তুমি ধরো প্যাসেজ পড়ো নাই, আমারে একটু আগে বলো রিলেশন এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ এটা কি সেপারেট না ইন্টার রিলেটেড? ইন্টাররিলেটেড। রিলেটেড মনে হচ্ছে। মানে অর্থাৎ তুমি যদি প্যাসেজ নাও পড়ো, মনে রাখবা এই প্যাসেজটা হুবহু উত্তরে এই ধরনের প্রশ্ন হুবহু প্যাসেজের উত্তরে লাইন বাই লাইন থাকবে না। এটা একটা মানে সামষ্টিক প্রশ্ন, যে সম্পর্কটা কেমন এই প্যাসেজ অনুযায়ী স্যার এই কোশ্চেনটা ভালো বুঝিনি, পপুলেশন ডেভেলপমেন্টের সাথে গ্রোথের কি সম্পর্ক? জনগণ বাড়লে ডেভেলপমেন্ট অপরিহার্য কিনা বলো? জি স্যার। ডেভেলপমেন্টের সাথে গ্রোথের নিবিড় সম্পর্ক আছে কিনা বলো? জি স্যার। একটার সাথে আরেকটা
অবধারিত ভাবে আসে কিনা বলো? জনসংখ্যা বাড়তেছে, ডেভেলপমেন্ট হচ্ছে না, তাহলে কি ওই জনগোষ্ঠী টিকে থাকবে? না স্যার। তাহলে না স্যার। তাহলে মুদ্রা কথা হলো এটার আমরা এই প্রশ্নটার উত্তর যদি তুমি কোথায় খুঁজতে যাও, প্যাসেজে খুঁজতে যাও, তখনই তুমি বিভ্রান্ত হইবা। আমার মনে হয় না এই প্যাসেজের মধ্যে একদম একিউরেটলি পাইবা, বরং এটা আমি আমার মতো করে ডেসক্রাইব করে ফেলতে পারবো যে একটার সাথে একটা ইন্টার রিলেটেড। একটা যদি বাড়ে তাহলে জনসংখ্যা বাড়তেছে, অপরিহার্যভাবে ওই রাষ্ট্রে ডেভেলপমেন্ট এবং গ্রোথ মানে আহ, তোমার প্রভাবিত হবে ধারাবাহিকভাবে স্যার। হ্যাঁ প্রভাবিত হবে, স্যার বাড়বে। এটা আমরা পপুলেশন বাড়লে তো স্যার ডেভেলপমেন্ট নাও হইতে পারে, না গ্রোথ না তো হইলে নাও তো আর হইতে পারে। ওই পপুলেশন তো আর তাহলে তোমার ইয়ে হবে না, মানে মানে দেশকে আগে নিতে পারবো তুমি? মানে জনসংখ্যা হবে না। স্যার এখানে তো দেশ হ্যাঁ, আগানোর বিষয়ে বলতেছে না। না না না, আমি বলে রাখি, যেহেতু এটা রিনিউয়েবল এনার্জির কথা বলছে, এটা পুরো প্যাসেজের মধ্যে বলবা রিনিউয়েবল এনার্জি মানে, এবং এটা পপুলেশন বাড়লে এই পপুলেশনের সাথে গ্রোথের সম্পর্কটা আছে কিনা সেটা বলো। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। মানে মানে আমি বলতে চাচ্ছি, খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখনো প্যাসেজ পড়ি নাই, কিন্তু আমরা আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা কি প্যাসেজ পড়ার প্রশ্নগুলা পড়া প্যাসেজ থেকে খুঁজে উত্তর বের করব এই কথা ছিল, নাকি প্রশ্ন পড়ার সাথে সাথে একটা অনুমিত উত্তর আমি মনে মনে কল্পনা করে ফেলবো? কোন কথাটা ছিল সেটা বলো। স্যার একটা পরেরটা স্যার অনুমিত একটা স্যার। উত্তর অনুমিত মনে উত্তর করেন। কল্পনা করে এই নিব। কথাটাই বলতে হচ্ছে যে আমি যেন পুরো প্যাসেজের উপর ডিপেন্ড না করে থাকি। আমি যা ভাবছি তা প্যাসেজে এমনটাই হওয়ার কথা। আমি ভাবতেছি দুইটার মধ্যে এই সম্পর্কগুলা আমি পার্ট এন্ড পার্সেল, মানে একদম স্যার ক্লোজলি আমি রিলেটেড। প্যাসেজটা স্যার পড়েছিলাম পুরোটাই, তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি আসলে ভালোভাবে বুঝতেছিলাম না, ডিরেক্ট এই নাই, জন্য স্যার ডিরেক্ট আমি নাই। কোশ্চেনটা করলাম। এবার দেখো আমি হ্যাঁ কিভাবে বের করছি, দেখো। হ্যাঁ, থার্ড প্রশ্ন, হোয়াট হোয়াট দ্য সায়েন্টিস্ট ওরিড অ্যাবাউট। আমরা এখানে আমার আমার আমি কিন্তু এখানে আমি দেখবো যে কোন কোন জায়গায় বেশি, কোন জায়গায় উদ্বেগ প্রকাশ করছেন, উদ্বেগের বিষয়টা আমি বের করব। এখন কি আমি ওরিড শব্দটাই খোঁজ করব, নাকি উদ্বেগ যেখানে প্রকাশ করেছেন সেই ধারণাটা মাথায় রাখবো? এখানে উদ্বেগ উদ্যোগ প্রকাশ যেখানে করছে, প্রকাশ ধারণা করেছেন। প্রকাশ করছে। এরপরে দেখবা যে অনেক সময় একটা এক বাক্য দেয়া থাকে, মেসিভ বার্নিং অফ ওয়ার্ল্ড কোল্ড রিজার্ভ মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার। প্রচুর পরিমাণে কয়লা পোড়ালে কি হয় বলো? কার্বন রিলিজ হয়। বাস্তু সংস্থান ধ্বংস হয়। বাস্তু সংস্থার হ্যাঁ, উপরে বাজে প্রভাব বিকজ পড়ে স্যার। কোল বার্নিং এমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। কারণ সর্বোচ্চ পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় কয়লা পোড়ানোর মাধ্যমে। ডু ইউ সাপোর্ট দিস ভিউ? এক্সপ্লেইন হোয়াই অর নট। তাহলে আমরা এখানে প্রথমত প্যাসেজের আলোকে ব্যাখ্যা করে, তারপরে আমি বলবো যে আমিও সাপোর্ট করি, এরপরে আমি ব্যাখ্যা করলাম পক্ষে বিপক্ষে। ওকে, তাহলে এটার জন্য কিন্তু প্যাসেজ হাতড়ানোর দরকার নেই, এটা কিন্তু বলটা আমার হাতে। এই বাক্যটাকে আমরা অ্যানালাইসিস করব, এটা কি আমি প্যাসেজে যাওয়ার দরকার আছে? না স্যার। না স্যার। ওকে, হোয়াট ডু ইউ মিন বাই পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি? আবার বলো। তাহলে আমরা এখানে বের করবো, প্যাসেজের মধ্যেই আমরা খোঁজ করে হোয়াট ডু ইউ মিন বাই পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি, এই লাইনটার অর্থটা কি বলো? লাইনটার অর্থটা কি? নিউক্লিয়ার এনার্জির সম্ভাব্য ঝুঁকি কি? সম্ভাব্য ঝুঁকি বলতে কি বোঝায়? ঝুঁকি বলতে কি বোঝায়? তুমি প্যাসেজ পড়ো না, এখন আমারে বলো নিউক্লিয়ার এনার্জির ঝুঁকি কি আছে? স্যার আছি তো। যদি আর্থকুইক হয়ে যায় অথবা ব্লাস্ট হয়ে যায় তাহলে তো সারা এরিয়াতে ছড়াই পড়বে। তারপর যে রিসেন্ট জাপানে যে ফুকুমা স্যার এই পাওয়ার প্ল্যান্টের পানি তারপর চেরনোবিল যে রেডিয়েশনের ঝুঁকি আছে স্যার। 1986 সালে যেটা হয়েছিল, ফাইন ইউক্রেনের ফাইন ফাইন। চেরনোবিলে। আচ্ছা, এনভায়রনমেন্টে অনেক সমস্যা। এবার শোনো, যারা এই প্যাসেজটা পড়ো নাই তোমরা আমারে বলো, প্যাসেজে কি ওরা যা বলছে এর বাইরে কিছু থাকার কথা কিনা বলো, নাকি মূলত এই কথাটাই থাকার কথা? স্যার এইটাই থাকার মূলত কথা। এই কথাটা থাকার এর কথা বাইরে স্যার। কিছু তো নাই, মানে এটা হলো যে কোনো মুহূর্তে হলে মানুষের অনেকটা মালামাল ধন সম্পদ ক্ষতি হয়ে গেছে। ফুকুশিমা না না, পরে ফুকুশিমার মধ্যে যেটা হয়েছে এরকম, বা ওই যে চেরনোবিলের কথা এখানে বলা আছে, এইগুলোই তো উদাহরণ, আর তো অন্য কোনো উদাহরণ নাই, তাই না? রেফারেন্স এগুলো আনবো। এরপরে হলো হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস। ফিউচার এনার্জি ক্রাইসিস এর সলিউশন তিনি কি দিচ্ছেন? এটা যদি আমার বোধ জ্ঞান থাকে, ধরো ফিউচার, তুমি ধরো আমি কালাম নাই এখানে, আমি বললাম যে ভবিষ্যৎ জ্বালানি সংকটের প্রধান উপায়টা কি হবে, এটার উত্তর কি তুমি প্যাসেজ দেখা ছাড়া বলতে পারবা? স্যার রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল সহজ কথা, এটা রিনিউয়েবল এনার্জি। তো রিসোর্স। আমার সাধারণ জ্ঞানের প্রশ্ন, মানে জ্ঞানমূলক প্রশ্ন এটা। আচ্ছা, তারপরে দেখো, এরপরে হলো আসো, হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়েবল এনার্জি? বলো, হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়েবল এনার্জি?
কেন রিনিউয়েবল এনার্জি খোঁজা দরকার? জাস্টিফাই ইউর আনসার, বলো কেন খোঁজা দরকার, মানে রিনিউয়েবল এনার্জি সন্ধান করার কেন প্রয়োজন? তুমি যারা প্যাসেজ পড়ো নাই তোমরা পরিবেশকে ভাই, বাঁচানোর জন্য। আর এটা স্যার পরিবেশ বাঁচানোর ব্যবহার জন্য করলেও নিঃশেষ হয়ে যায় না মেইনলি স্যার। যে এনার্জি গুলো এখন আবার ব্যবহার পরিবেশ বান্ধব। করতেছে, ফুয়েল, কি আর কি? তারপর কোল, এইগুলোর ক্ষতিকর প্রভাবগুলো তুলে ধরলেই রিনিউয়েবলের পক্ষে তুলে রাখা ধরলে, যাবে। এবং এগুলো হলো তোমার ফুরিয়ে যাচ্ছে, কিছুদিন পরে পাওয়াই যাবে না। তাহলে এক নম্বরে পাওয়া যাবে না, দ্বিতীয় নম্বরে হলো ফুরিয়ে যাচ্ছে। তারপরে স্যার জীবাশ্ম জ্বালানির উপরে চাপ কমানো যায়, সরকারের ভর্তুকি কমানো যায়, অনেক হ্যাঁ, অপশন। মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। তাহলে একটা কথা খেয়াল করে দেখো, তাহলে আমি প্যাসেজের আলোকে এই কথাটা বলতে পারি, ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়েবল এনার্জি? শুনো, আমি এটা প্যাসেজের আলোকে দিলাম, যখন আমার বলছো জাস্টিফাই ইউর আনসার, বল কি আমার হাতে কিনা, বল আমি নিজস্ব মতামত দিতে পারবো কিনা। জি স্যার, আমি যেটা লিখবো এটাই রাইট স্যার। এটাই হলো মাথাটা, কলিজাটা বড় করো, মনটা বড় করো, কোনো প্রস্তুতির বিষয় না। শুধু মগজটা, চিন্তাটা যদি একটু ব্রড হয়, তোমার লেখাটা অসাম হবে। তুমি শুধু মনে রাখবে, আমরা মানে কোনো মতে যেন প্যাসেজের সংকীর্ণতায় না ভুগি, এটাই বলে রাখলাম তোমার। এরপরে নিশ্চয়ই তিনি একটা সাজেস্ট ফর, তিনি কিছু সাজেশন দিয়েছেন। নিশ্চয়ই সাজেশন মানে পানি সংরক্ষণ সংরক্ষণ, কোনো অপচয় টপচয় না করা, কিভাবে বিশুদ্ধকরণ, পানি কিভাবে আবার রিসাইকেল টাইসাইকেলের কথা বলবেন এরকম। হোয়াট নলেজ হ্যাভ ইউ হ্যাড অ্যাবাউট গ্রিন এনার্জি? তোমার গ্রিন এনার্জির ব্যাপারে তোমার কোনো কি ধরনের জ্ঞান আছে? এটা কি প্যাসেজের কথা নাকি বল আমার হাতে? স্যার নিজের হাতে স্যার বল। এটা নিজে লেখা যাবে স্যার। স্যার এটা নাই। সাজেস্টেড সুইটেবল, হ্যাঁ হ্যাঁ, স্যার গ্রিন এনার্জি শব্দটা আছে, গ্রিন এনার্জি শব্দটা আছে, বিশ্লেষণ দেওয়া নাই, তাহলে আমরা বিশ্লেষণ করবো। সাজেস্টেড সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। ওকে, তো আসো, আহ, উম, খুব দ্রুততম সময়ের মধ্যে একটু প্যাসেজটা পড়ানো, তারপর উত্তরগুলো কেমনে বের করছেন দেখবো। একটু দ্রুত পড়ো, তারপরে স্যার পড়ার এরকম স্যার সময় অনেক স্যার সময় 10টা দেখা যায় কোশ্চেন স্যার থাকলে প্যাসেজ স্যার, থেকে অনেকগুলো হ্যাঁ, ওই যে ফ্রেজ আর ইডিয়মস টাইপের কিছু দিয়ে বলে এটারে ইয়ে করতে, ব্যাখ্যা করতে, দেখা যায় অনেক সময় আমরা ধরতে পারি না এটার অর্থ, তখন স্যার আ- করণীয়। আসো আসো, এইটা আগামী ক্লাসের এই প্রশ্নটা করো, এই ধরনের প্রশ্নগুলো আমরা স্যার নিয়ে এই আসবো। যে হ্যাঁ, প্যাসেজে স্যার 10টা কোশ্চেন থাকলে স্যার কি হয়, যে কোশ্চেনই ভুলে যায় প্যাসেজ পড়তে পড়তে, এই সমস্যাটা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। স্যার কি এটা পয়েন্ট সত্য কি স্যার। পয়েন্ট কি পয়েন্ট মার্ক করবা, কি পয়েন্ট মার্ক করে রাখবা, তাহলে হবে। কি পয়েন্ট মার্ক করে রাখতে হবে, নাহলে ভুলে যাবে শিওর। একবার যদি ভুলে যাও, তাহলে তুমি বারবার কি পয়েন্টের দিকে আনবা। কি পয়েন্ট না মার্কিং করছো না, মানে তুমি ধরা খাইবা। আসো, দ্রুত একটু পড়ো, দ্রুত স্যার এখন তো দ্রুত ওই একটু। যে 45-এ দেখছিলাম যে 5 মার্কের কোশ্চেন আসে, এখন কি মানে প্যাসেজের বাইরে থেকে কি আমাদের নিজেদের কোনো আইডিয়া দেওয়া যাবে? মানে যদি যদি আমাদের নিজস্ব যদি কোনো আইডিয়া না বলে আর কি। না বললে দিতে পারবা না, না বললে প্যাসেজ দিয়ে দিবা। হুম, আচ্ছা আচ্ছা, জি। বলো, দ্রুত পড়ো একজন, একজন ফ্লুয়েন্ট রিডার একজন পড়ো। Internationally accredited space scientist and former Indian president, widely known as the missile man of India, Dr. Dr. Abul আবুল Bakir বাকির। Joinul Abedin. Sir, Abul Bakir Joinul Abdul Kalam, 1931 to 2015, addressed the delegated of the Space Summit on January 4, 2003, designed as a part of the 9th Indian Science Congress, which is organized by ISRO and Bangalore University. In the special session, the president delivered his lecture entitled Vision for the Global Space Community, Prosperous, Happy and Secure Planet Earth. The lecture encompassed aspects related to growth of technologies and human impact, society and economic growth, transformation of the human society into a knowledge-based society, environment, ecology, water and mineral resources as the world niche, sir, হুম, as the world moves to knowledge-based society, and finally ensuring a prosperous, happy, and secure planet Earth. He also unveiled issues like the dynamics of the tourism and energy water needs for the future generation and foods and floods. He further highlighted how space technology could be used as a powerful tool for achieving his vision of the prosperous, happy, and secure planet Earth. ওকে, এই এই পর্যন্ত যা পড়ছো, এখানে কিন্তু মূলত প্রশ্ন তেমন বেশি ফোকাস করা হয়নি এখানে। তিনি মূলত এই ইয়াতে একটা ভাষণ দিচ্ছেন 2003 সালে। দেখো সামারিটা কি কি দাঁড়াচ্ছে, মূল বিষয় কি দাঁড়াচ্ছে, তিনি 2003 সালে 4 জানুয়ারি ইসরো এবং কি বলে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজিত একটা ইয়াতে অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছেন। ভাষণের মধ্যে তিনি কতগুলো বিষয় উপস্থাপন করছেন। ভিশন ফর গ্লোবাল স্পেস কমিউনিটি প্রসপার, এই শিরোনামে তিনি
প্রসপারাস, হ্যাপি অ্যান্ড কি বলো সিকিউর প্ল্যানেটার, এই লেকচারের মধ্যে তিনি গ্রোথ, টেকনোলজি, এরপরে এরপরে তোমার ইকোনমিক গ্রোথ, এরপরে হিউম্যান সোসাইটি এটা ট্রান্সফারিং হচ্ছে নলেজ সোসাইটিতে, এনভায়রনমেন্ট, ইকোলজি, ওয়াটার, মিনারেল রিসোর্স, এগুলো নিয়ে কথা বলছেন। ডায়নামিক্স অফ টেরোরিজম নিয়ে কথা বলছেন। এরপরে ফিউচার রিভার নেটওয়ার্কিং নিয়ে কথা বলছেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রিভার নেটওয়ার্কিং নিয়ে কথা বলছেন, এবং স্পেস টেকনোলজি নিয়ে কথা বলছেন। হাওয়েভার এটা হলো তার এই এই ওই ভাষণের মধ্যে তিনি কোন কোন বিষয়গুলো ফোকাস করছেন এটা নিয়ে বলছেন। ফলে এখানে কিন্তু আমরা কিন্তু তোমার প্যাসেজ থেকে তেমন উল্লেখযোগ্য কিছু পাইনি। ইয়েস অর নো বলো। আমরা যে প্রশ্নগুলো পড়ছি এই প্রশ্নগুলোর তেমন এখানে উল্লেখযোগ্য ফোকাস নাই। ইয়েস অর নো বলো। Yes, sir. Yes, sir. আচ্ছা, হ্যাঁ। বিসিএস এর এই প্যাসেজের যে কোশ্চেন গুলো থাকে এগুলা কি প্যাসেজ থেকে সিরিয়ালি থাকে? সিরিয়ালি সিরিয়ালি বলতে থাকে, স্যার আমি বোঝাচ্ছি যে সিরিয়ালি থাকে, 100% সিরিয়ালি। এবার সবগুলো সিরিয়ালি ছিল, বুঝছো? উল্টাপাল্টা থাকে না, মানে প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নগুলো হয়। তারপর বলো। In the speech, Mr. Kalam especially emphasized a very important aspect of mankind's future energy crisis. He pointed out that এনার্জি the ক্রাইসিস নিয়ে, এনার্জি he ক্রাইসিস pointed নিয়ে কথা out বলছেন। হুম। he pointed out that the era of the wood and the biomass has almost come to an end. The age of the oil and natural gas would soon be over within the next few decades. Massive burning of the world's coal resources may lead to worldwide ecological disaster because coal burning emits the highest amount of the carbon in the atmosphere. Ukraine's former Soviet Union, the Chernobyl disaster in 1986, has exposed that the nuclear energy can be potentially dangerous too. So, according to Kalam, the only solution that mankind ক্যান লুক can look is massive use of the solar energy in future because it has some advantages over other forms of the renewable energies. মনে রাখবে, এটা রিনিউয়েবল এনার্জি রচনা আসলে এই প্যারাটা খুব গুরুত্বপূর্ণ। এই এই অংশটার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন, মানে একদম গদ বাঁধা প্রশ্ন তোমরা পাই এখানে যাতে। ইন দ্য স্পিচ মিস্টার কালাম স্পেশালি এমফাসাইজড এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ, তাহলে তিনি কোন বিষয়টা নিয়ে মূলত ফোকাস করতে চেয়েছেন এবং কোন Energy ক্রাইসিসটাকে বেশি crisis, তিনি? sir. এনার্জি ক্রাইসিস। তাহলে মূলত তিনি উদ্বেগের যেই তার ওরিটা ছিল মূলত এনার্জি ক্রাইসিস নিয়ে। আচ্ছা, তারপরে তিনি দেখো এখানে এই এই পয়েন্টটা যদি আমরা পড়ি, এখানে কিন্তু তিনি পার্ট বাই পার্ট এই অংশের মধ্যে হি পয়েন্টেড আউট দ্য এরা অফ ওড এন্ড বায়োমাস। 1 নম্বরে তিনি বাদ দিচ্ছেন, তিনি বলছেন যে একটা যুগ শেষ হয়ে গেছে। কোন যুগ শেষ হয়েছে বলো? কোন যুগটা শেষ হয়েছে? কাঠ উড আর আর বায়োমাস। Sir, ওই কাঠ কাঠ এবং biomass. জীবাশ্ম জ্বালানির জীব জ্বালানি, কাঠ এবং জীবাশ্ম জ্বালানির যুগ শেষ। ঠিক আছে, এই কাঠ দিয়ে তুমি জ্বালানি উৎপাদন করবা, এটার যুগ পুরোপুরি শেষ। সেকেন্ড, 2 নম্বরে আরেকটা শেষ হয়ে যাবে, কি এটা? অয়েল এবং ন্যাচারাল গ্যাসের ফুরিয়ে আসছে তেল স্যার, এবং মানে প্রাকৃতিক আগামী শতক গ্যাস দশকের মধ্যে শেষ হয়ে যাবে কয়েক এরকম। দশকের মধ্যে এটা ফুরিয়ে শেষ যাবে। হয়ে যাবে। সেকেন্ড, তাহলে আমার প্রথম অপশন শেষ। দ্বিতীয় অপশন, তেল এবং ন্যাচারাল গ্যাস শেষ হওয়ার পথে। থার্ড অপশন, এখন থার্ড অপশন আছে আমার কয়লা। বলো, কয়লা নিতে পারবো না কেন? স্যার, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। ওকে, তাহলে আমার ফোর্থ আছে, আরেকটা কি আছে বলো? ওই যে কি পারমাণবিক ইউরেনিয়াম স্যার, নিউক্লিয়ার এনার্জি। হ্যাঁ, নিউক্লিয়ার শক্তি, ওইটারও স্যার সাইড নিউক্লিয়ার ইফেক্ট এনার্জি আছে। আমরা কেন নিতে পারবো না সেটার ব্যাখ্যাও তিনি এই লাইনে বলে দিচ্ছেন। কি সেটা? জি স্যার, চেরনোবিলের যে ডিজাস্টার হয়েছে। ডেঞ্জারাস। তাহলে আলটিমেটলি আমাদের গন্তব্য কোন দিকে আসবে বলো? রিনিউয়েবল এনার্জি স্যার। তাহলে আমার রিনিউয়েবল এনার্জি যদি আসে, তুমি এই রচনার এখানে মূল মূল কাহিনী এখানে তুমি ইয়ে করে ফেলবা। 1 নম্বরে আমাদের ভবিষ্যৎ গন্তব্য রিনিউয়েবল এনার্জির দিকেই। কেন? কারণটা কি? প্রেক্ষাপট 1 নম্বরে বলো, কোনটা শেষ হয়ে গেছে? স্যার রিনিউয়েবল এনার্জি হচ্ছে উপরন্ত উড এন্ড না 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 না, স্যার 1 নম্বরে আমরা Wood, 5 নম্বর, আমাদের 5 নম্বর স্টেপ ছিল রিনিউয়েবল। 4টা সোর্স, আমাদের টোটাল 5টা সোর্স পাচ্ছি। 5টা সোর্সের মধ্যে সমস্যা কোথায় আর আশঙ্কা কোথায়, এগুলো আমরা আগে অ্যানালাইসিস করি। 1 নম্বর সোর্স আমাদের হলো ওড এন্ড বায়োমাস। এটা বাদ কেন?
এটা যোগ একেবারে শেষ, শেষ এটা হয়ে দিয়া গেছে। এটা দিয়া আর হবেই না বাদ। এক্সিস্টিং যেটা আছে সেটা বলো। স্যার অয়েল এবং ওয়েল এনার্জি, তেল এবং গ্যাস। অয়েল তেল এবং গ্যাস গ্যাস, তেল এবং গ্যাস, এটা শেষের এটাতে সমস্যা শেষের কোথায়? পথে। শেষের পথে। আচ্ছা থার্ড, 3 নম্বর। স্যার কোল, কয়লা। স্যার কোল, কয়লা, এটা কার্বন কয়লা, নিঃসরণ করে কয়লা, প্রচুর পরিমাণে, এই জন্য এটা এবং এটা মানে খনিজ। মারাত্মক রকমের এই ক্ষতি হবে। হ্যাঁ, কয়লা দিয়ে হবে না, কয়লার মধ্যে কোনো আশঙ্কা নেই। চতুর্থ একটা ভালো সোর্স হচ্ছে রিনিউয়েবল, নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এটাতে এনার্জি। কারণ ইতিমধ্যে চেরনোবিল, আবার উনার পরে ফুকুশিমার মধ্যে যেটা হয়েছে, উনি ভাষণটা দেওয়ার পরে, উনি ভাষণ দিয়েছে 2001 সালে, এটার পরে হয়েছে ফুকুশিমা। অর্থাৎ আমরা কোনো এখানে এই চারটার মধ্যে কোনো সোর্স খুঁজে পাই নাই এখন। সবচেয়ে এর মধ্যে রিনিউয়েবল এনার্জির মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা বলো? অনেক সোর্স আছে। সোলার সোলার এনার্জি। এনার্জি। সোলার এনার্জি স্যার। সোলার এনার্জি, ঠিক আছে। এখানে আমি দেখছি যে তোমার এই ইয়াতে ধরো মানে বাস চলতেছে ইলেকট্রিক, মানে তেলের কোনো ব্যবহার খুবই কম। তেলের ব্যবহার থেকে টোটালি এটা ইউএসএ তোমাদের টার্গেটে আছে তেলের ব্যবহার। একটা বিষয় জানো কি, আমি একটা মজার বিষয় তোমার বলে রাখি। এখানে অনেকে একটা গাড়ি ব্যবহার করে, এটা টেসলার আর কি। সেটা হলো তুমি এটাতে, এটার নাম হলো সেলফ ড্রাইভিং। সেলফ ড্রাইভিং বুঝছো কিনা? জি স্যার। নিজে জি স্যার। নিজে চলে। ওকে কমেন্ট দিলেও একা একাই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। এটা তোমার অবাক করা বিষয়। আমি তো সেলফ ড্রাইভিংটাতে তোমার একবার হাইওয়ের মধ্যে শুধু ডেস্টিনেশনটা দিয়ে দিবা, ধরো এখান থেকে নায়াগ্রা ফলস যাইবা, ও কেমনে যে বুঝে আল্লাহ সুবহান, মানে শুধু তুমি বসে থাকবা আর ইয়ে করে রাখবা, ধরাটা লাগবে না। ও কিভাবে তোমার একদম পুরোপুরি মানে, এবং অ্যাক্সিডেন্টের ঝুঁকিও কমাই ফেলে। পেছন দিক দিয়ে কেউ আসছে এসে মনে করে ধাক্কা দিবে, ও আগে সেফ জোনে চলে যায়। মানে একেবারে তুমি এটা চিন্তাই করার সুযোগ নেই, এই আর কি। মানে জাস্ট তুমি ড্রাইভিং জানার দরকার নাই এখানে, বরং গাড়ি দুইটা ড্রাইভিং সিটে বসছো, তুমি চলে গেছো ইয়াতে। আর যখন হাইওয়ে দিয়ে চালায়, আমার মাঝে মধ্যে চিন্তা করি যে এটা ধরো কিভাবে ও মানে কত সুপরিকল্পিত লেন্স। কারণ এখানে তো তোমার ও 120, 25, 30, 140 কিলোমিটারের গাড়ি চলে হাইওয়ে গুলাতে, একদম স্মুথলি তোমার ইয়ে করতে হবে। যেখানে স্পিড কমানো দরকার স্পিড কমানো দরকার করে ফেলতেছে, লেন চেঞ্জ করা দরকার লেন চেঞ্জ করে ফেলতেছে। ওকে, ঠিক আছে। তারপরে কোথায় ছিলাম? ডান। এরপরে নাও ওয়াই হ্যাজ কালাম। পড়ো পড়ো পড়ো, এবার বলো। এখন প্রশ্ন হলো কেন? হ্যাঁ, দ্রুত পড়ো। Now, why has Kalam put so much importance to the issue of energy? The হুম, energies have always been a major factor of change throughout the history. The world's হুম, petroleum consumption has increased from annually 3 billion barrels in 1930 to annually 50 billion barrels today. In the next today মানে quarter century, সিনোপসিসটা বলো। মানে একটা সময় 1930 সালে যেটা 3 বিলিয়নের ছিল, এটা এখন কততে গেছে? এখন 50 বিলিয়ন করে প্রত্যেক দিনে স্যার। 50 বিলিয়ন কিন্তু অলরেডি 2011 সালের কথা, তাই না? এটা তো জানা নাই স্যার। জি স্যার। তারপরে সেকেন্ড, তারপরে In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. আচ্ছা, Developing তাহলে একটু countries, খুব ভালো না, দাঁড়ো, খেয়াল করে রাখো। 2001 সালে উনি যখন স্পিচটা দেয়, তখন ওনার স্পিচ ভবিষ্যৎবাণী মিলতেছে কিনা? তখন পৃথিবীতে লোক সংখ্যা ছিল 600 কোটি। তখন 30% বাইরে বলতো যে 800 কোটিতে যাবে, প্রায় অলমোস্ট 800 কোটি 2025 সালের মধ্যে। কথা মিলছে না? yes sir, হুম, developing countries will grow their economies about the 2 times faster than industrialized countries. হুম। Global economic মানে growth is মানে ডেভেলপিং কান্ট্রি গুলো কিন্তু গ্রোথ রেট পৃথিবীর অনেক দ্রুত উন্নত গতিতে দেশের চেয়ে বাংলাদেশের গ্রোথ রেট কিন্তু ইয়া না, তাই না? বেশি, হুম, দ্বিগুণ হুম, দ্বিগুণ স্যার। হুম। Global economic growth is expected to continue at 3% per year. হুম। Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. এবারে It হ্যাঁ, হুম। indicates a 50% rise of the energy consumption by 2030, 2030. 2030 সালের মধ্যে এনার্জি কনজাম্পশনের পরিমাণটা মানে 50% পড়বে, তাই না? বৃদ্ধি পাবে, জি স্যার। In the 50% world's বৃদ্ধি day, বৃদ্ধি হবে, হ্যাঁ। if the world's daily petroleum consumption is 220 million barrels now, it will rise to 335 million barrels by that time.
হ্যাঁ, ওই সময় 230 থাকলেও এরা 335-এ পৌঁছবে অলরেডি, এখন অলমোস্ট এই পথেই আছে। হ্যাঁ। The present reserve of the hydrocarbon energy resources is limited, and it will not be sufficient to meet the future energy challenges of the world. হুম। The bottom line of the column space indicates that concern of the mankind in 21st the century. আচ্ছা, তাহলে হাইড্রো এনার্জিতে তিনি যেতে চান নাই কেন বলতো? হাইড্রো এনার্জি তো, যে হাইড্রোকার্বন এনার্জি ছিল, এটাও কিসের জন্য বলো? ফিউচার এনার্জি চ্যালেঞ্জের জন্য কি হবে না? সীমাবদ্ধ সীমিত এটা। যথেষ্ট এটা হবে এটা না, সাফিসিয়েন্ট হবে না। সীমিত। সাফিসিয়েন্ট তবে হবে এটা না নিয়ে স্যার। হাইড্রোকার্বন এনার্জি নিয়ে কিন্তু এখন বড় ব্যাপক পরিসরে ইয়ে চলতেছে, তাই না? হাইড্রোকার্বন কি? হুম। ওইটা হলো মানে আমি যেটা জানি, হয়তো পানির মাধ্যমে কোনো ইয়া করা, এমনটা না? এই পানির যে মাধ্যমে কোনো হাইড্রোকার্বন তো আলাদা জৈব যৌগ গুলা বোঝাইছে। স্যার এটা তো পানি স্যার কি হাইড্রো এনার্জি হইতে পারে, ভেঙে হাইড্রো হাইড্রোজেন এবং কার্বন এনার্জি। অক্সিজেন ফরমেশন। এটা যারা সায়েন্সের আছে তারা বলো হাইড্রোকার্বন এনার্জি কোনটা? হাইড্রোকার্বন বলতে স্যার জৈব যৌগ গুলাকে বোঝাইছে, পেট্রোল এইগুলা, স্যার পেট্রোলিয়াম। স্যার এইগুলো হাইড্রোকার্বন বোঝাইছে, বলতে প্রাকৃতিক হাইড্রোজেন, গ্যাস, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন খনিজ দ্বারা তেল এগুলা, তৈরি আর কম্পাউন্ড। পেট্রোলিয়াম ও আচ্ছা রিলেটেড আচ্ছা করে আচ্ছা। স্যার। মিথেন, আবার যারা যৌগ বিউটেন, অকটেন এগুলা স্যার। ও বুঝছি 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 বুঝছি। আর হাইড্রো এনার্জি হলো তার তোমার। মানে স্যার ন্যাচারাল গ্যাস, জি অয়েল স্যার। এগুলোর কথাই বলছি। হুম হুম। ও তাহলে লিকুইড এনার্জি। তাহলে হাইড্রোকার্বন এনার্জি আর না, আমি বলে রেখে, আর এই যে তোমার যদি আমি এই যে, তাহলে ওইটার মধ্যে পার্থক্যটা কি রইলো? এই যে তোমার এই যে প্রথমে যেটা বলছিল যে এই যে এখানে হুম হুম হুম, এই যে তোমার এই যে সরি, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস, এটা কি হাইড্রোকার্বন এনার্জি? জি স্যার, ন্যাচারাল স্যার গ্যাস এই তো মিথেন, জি হাইড্রোকার্বন, স্যার, জি স্যার, এগুলো মিথেন, ইথেন হাইড্রোকার্বন। সব এগুলো হাইড্রোকার্বন। ও এগুলা আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যাঁ এই ওই অয়েল এবং গ্যাস ছাড়া স্যার ওই যে মোম বা এই জাতীয় যে পদার্থগুলো আছে সবই স্যার হাইড্রোকার্বন। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মানে তো হাওয়ার বলছো যে এটার যে এখন প্রেজেন্ট রিজার্ভ আছে, সেটাও কি বলো মানে ফিউচার এনার্জির জন্য, ওই যে এটা রিপিটেশনের মতো মনে হচ্ছে এখন স্যার থেকে আমার। লিমিটেড ওইটাই বলছে স্যার। লিমিটেড, ওকে ওকে ওকে। আচ্ছা, এখন দেখো আর একটা বিষয়, মিস্টার কালাম অলসো টক অ্যাবাউট ওয়াটার। আচ্ছা, একটা ঘটনা কি তোমরা জানো? একটা দুঃসংবাদ শুনবা। কি স্যার? আহ, এটা হলো মানে গতকালকে প্রায় 20,000 চিলড্রেন মারা গেছে বিশ্বব্যাপী। খবর পাইছো? স্যার প্যাসেজটা পড়ার পরে জানতে পারছিলাম। থ্যাংক ইউ সো মাচ। পাস করছো পরীক্ষায়, থ্যাংক ইউ সো মাচ। বলো বলো বলো, মজার একটা বিষয়। হ্যাঁ, এখানে ভালো তথ্য Mr. আছে, বলো Kalam বলো। also Mr. হ্যাঁ Kalam পড়ো। also talked about water for the future generations. More than 70% of Earth's surface is having water, but only 1% is available as the fresh water for drinking purposes. এটা কিন্তু Currently, এই এটা কিন্তু মারবাই পরীক্ষার হলে। মানে যদি ধরো আমার তোমার পরিবেশ রিলেটেড যাই আসুক, সুন্দর করে এটা কিন্তু এই তথ্য দিয়েই ফেলবা। হুম। তারপরে সেভেন্টি currently, পার্সেন্ট 70% মানে পানি বলি আমরা, 70 ভাগ কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু পানি ওয়াটার ওয়াটার এভরিহার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, মনে আছে? কোথায় আছে এটা? this the সেন্ট river ম্যারিন, that Saint Marino. আর এই যে এই সাম্প্রতিক বন্যায় আমরা টের পাইছি, তাই না? আর এই মানুষের পানির যে ক্রাইসিস, কত ভয়াবহ। পানি কিন্তু চারিদিকে পানি, কিন্তু পানির মধ্যে খাওয়ার মতো নাই। হ্যাঁ, এরপরে জি স্যার, কারেন্টলি। আমি স্যার সাতক্ষীরাতে থাকি তো স্যার, এখানে এটা অবস্থা বেশি। খুবই বাজে স্যার। সেম। হ্যাঁ, কারেন্টলি। Currently, more than half of the world's 6 billion population is without access to the safe drinking water and sanitation. মানে ওই সময় 20,000 children. 300 কোটি, মনে রাখবা 2001 সালে 300 কোটি মানুষ, তাহলে বর্তমানে 800 কোটির মধ্যে হলে 400 কোটি মানুষ বলতে গেলে, তাই না? Yes, sir. ফ্রেশ পানি নাই। 20,000 হ্যাঁ children are হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, 20,000 এটা বল। children are dying every day due to the polluted drinking water, more than the total mortality due to cancer, AIDS, war, and accidents. হ্যাঁ, মুখস্থ করো, বাক্যটা মুখস্থ করো। টার্গেট হলো এটা বাংলাদেশে ফেয়ার্স, ইন্টারন্যাশনাল ফেয়ার্স, যেই জায়গার মধ্যেই পরিবেশগত ইস্যু আসবে, আমি টুক করে মেরে ফেলবো এখানে। এই লাইন বলো, লাইনটা বলো। এটা আমার কথা না, এপিজে আব্দুল কালামের কথা। লাইনটা আরেকবার পড়ো। 20,000 children are dying every day due to the polluted drinking water, more than the total mortality due to cancer, AIDS, wars, and accidents.
স্যার ওখানে অর্থাৎ ডাইং হবে, বানানটা কোনো ভুল আছে। ডাইং বানান কি? বানান ঠিক আছে না? আমি তো ঠিকই তাহলে আছে এটাই। মনে হয়। হুবু কপি করছি, এটা আর মানে আমি এই টাইপ স্যার। করি নাই। স্যার ই উঠে যায় আই আসবে। হুম। মানে ওই কন্টিনিউয়াস টেন্স আর কি, মারা যাচ্ছে। তো এর প্রতিদিন 20,000 শিশু মারা যাচ্ছে দূষিত পানি পান করার মাধ্যমে। তো পরিবেশ দূষণের মধ্যে আমি যে কোনো প্রকারই হোক এই তথ্য নিয়ে আসবো, এটা ভেরি অ্যালার্মিং নিউজ। এবং তার এই টোটাল ক্যান্সার, এইডস, ওয়ার, অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক মারা যাচ্ছে। এই চারটার টোটাল মর্টালিটি রেট একসাথে যোগ করলে তার চেয়ে বেশি হচ্ছে মানে তোমার দূষিত পানি পান করার মাধ্যমে। অর্থাৎ এটা কি এরকম যে দূষিত পানি পান করে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম হয়েছে, নাকি তার এমন একটা রোগ হয়েছে যেটার কারণে সে মারা গেছে? জি স্যার, ভুগতে স্যার ভুগতে খুব মারা স্লো। যাচ্ছে। পানিবাহিত রোগটা, হ্যাঁ। স্যার তখনকার তারপর স্ট্যাটিস্টিক্স আর এখনকার স্ট্যাটিস্টিক কি স্যার এক হবে, মানে এই নাম্বারটা? কাছাকাছি, মানে মানে ওই সময় ধরো এপিজে আব্দুল কালাম ওই সময় বলছিলেন, রেফারেন্স দিয়ে এপিজে আব্দুল কালাম দাও, সমস্যা নেই, এটা ওই সময় তিনি তার ভাষণের মধ্যে বলছিলেন, নো প্রবলেম, ওই রেফারেন্স এনে দিয়ে দিও হুবহু। হাওয়েভার কিন্তু বিষয়টা অ্যালার্মিং। আর যদি আপ টু ডেট তুমি করে দিতে পারো। তারপরে By the year 2025, when the world's population touches 8 billion, as many as 7 billion will be living under the conditions of moderate, high, and extreme water scarcity. বলছো দুই হাজার There, পঁচিশ সালের মধ্যে 2025 সালের মধ্যে পৃথিবীতে 800 কোটির মধ্যে 700 কোটি তিনটা, হয়তো মডারেট নইলে হাই নইলে এক্সট্রিম, তিনটা, তিন ধরনের পানি স্বল্পতায় ভুগবে, হ্যাঁ। yes, sir. There is a fourfold path towards the safe, fresh drinking water. The first is to redistribute water supply. The second হুম। is to seek new sources. The third is to save and reduce the demand for water. And the তাহলে চারটা fourth সোর্স দিচ্ছেন। is হুম। to recycle used water supplies. And শুনো, hence, একটা হলো living in the হ্যাঁ রিডিস্ট্রিবিউটের কথা বলছেন, সেকেন্ড হলো যে re- নতুন উৎসের কথা খোঁজ করতে বলছেন, এটা কিন্তু প্রশ্নে আছে আমাদের, টু সেভ, সেভ এবং ডিমান্ড, সংরক্ষণ এবং চাহিদার চাহিদা তুলনায় কমানোর কম কথা পানি বলছেন, ব্যবহার করা, করার কথা বলছেন, এবং রিসাইকেলের কথা বলছেন, তাই না? recycling. Yes, sir. ওকে। And hence, leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as the green or renewable energy sources. এটার ব্যাখ্যা করতে বলছি, কিন্তু আমার কিন্তু একটা প্রশ্ন আছে যে গ্রিন এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে ব্যাখ্যা করো। ওকে, ডান, তাই না? স্যার এখন যে ভাইটা পড়ছে স্যার, হুম। ওনাকে স্যার আপনার মাধ্যমে থ্যাঙ্কস দিতে চাই, কারণ স্যার ওনার প্রনাউন্সিয়েশন শুনে শুনে স্যার অনেক কিছু মানে শিখতে পারছি স্যার। ওনার খুব প্রনাউন্সিয়েশন ফ্লুয়েন্ট। অনেক সুন্দর স্যার, তোমার তোমার এই অনেক যে অনেক যে ভালো বছর লাগছে নাম স্যার। পরিচয় দাও, নাম পরিচয় দাও। স্যার আমি রাকিবুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ বিবিএম শেষ করেছি স্যার। চমৎকার, ভেরি নাইস, ভেরি নাইস, সবার মন জোড়াইছে, হ্যাঁ। ওকে, স্যার ইন্না পরের মিনাল বার থেকে বায়ানিল্লাহ। স্যার এরকম 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 পড়ার সময় স্যার ওনাকে একটু বললে স্যার ভালো হয়, এই আমরা তুমি শিখতে পারবো আগে অনেক আইছো, কিছু। হ্যাঁ তুমি আগে আইছো, তুমি নিজে মানে স্ব উদ্যোগে চলে আইছো সাকিব, হ্যাঁ। ওকে, আমি জিস কথাটা টানার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট? একজন আবার আমার উত্তরের কাঠামোটাকে দেখো, এটা কিন্তু আমি মডেল, আগামী আগামী ক্লাসে আমি উত্তর লেখা দেবো না, মুখে মুখে বলবো না, দেবো তোমার, তবে তোমার সাথে আমার হবে, কিন্তু প্রশ্ন হবে 5টা, ঠিক আছে? তোমার সাথে আমার সমন্বয় হবে, হ্যাঁ। বলো জি স্যার। রাকিব, পড়ে শোনো। The passage centers on a speech by the former President of India and renowned space scientist Abul Pakir Jainul Abidin, Muhammad Abul Kalam. Here is হুম। the sheds light on a number of the important issues in building a happy and secure world. Of this, the আচ্ছা most notable are আচ্ছা, এই আমি আবার বললাম নোট ওয়ান, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর প্যাটার্ন অলরেডি তোমার মুখস্থ করাই দিচ্ছি আমি, এটা তো মাথায় আছে। দ্য প্যাসেজ সেন্টারস অন, বা হোয়াট দ্য প্যাসেজ কি জানি বলছিল একজন, হোয়াট দ্য প্যাসেজ প্রিডমিনেন্টলি ফোকাসেস, বা এরকম লেখা ছিল না? এটা হলো জি এই স্যার। বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? মূলত এখানে স্পিচটা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে তবে কথা, স্পিচের সব বিষয় নিয়ে আলোকপাত করা হয়নি, তবে হেয়ার হি শেড লাইট অন এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ইস্যুস। এই যে শেড লাইট মানে কি? আলোকপাত করা। আলোকপাত করা, এই লাইনে আমার খুব পছন্দের একটা শব্দচয়ন, হ্যাঁ। তিনি আরো কিছু বিষয় এই প্যাসেজের মধ্যে আরো কিছু বিষয় আলোকপাত করা হয়েছে, ঠিক আছে? এটা হলো কি, এগুলো হলো দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস,
সেকেন্ড হলো এসেনশিয়াল ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি, আর একটা কি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? জি স্যার। স্যার এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি স্যার, এটা কি আপনি যে এই দুইটা ফরম্যাট দিছিলেন স্যার, এই দুইটার বাইরেও আরেকটা ফরম্যাট? আমি ওইটা তো মানে একেবারে সব জায়গার মধ্যে আমি একই রকম দিতে থাকি, তাহলে কেমন হলো? মানে এটা তো ফ্রি হ্যান্ড রাইটিং, তোমার মতো করে তুমি দিলা এজ ইউ উইশ। ওইটা আমি একটা বললাম যে এটা একটা, যদি ধরো আমি আমার লেখার সীমাবদ্ধতা আছে, আমি নিজের মতো করে ভাবতে পারতেছি কম, তখন একটু মুখস্থ লেখার চাপ কমাইলে আর কি। ওই ফর্মেটটা দেওয়ার উদ্দেশ্য হলো চাপ কমানো। বুঝছো তো বিষয়টা? ওকে, তারপরে বললো হ্যাঁ। এবার ডেসক্রিপশনটা আমার একটু দেখো, এটা আমি আমি আমার এটা আমি এইভাবে তৈরি করার চেষ্টা করছি, একটু একটু পড়ে শোনো। ওকে, বলো। With increasing number of population, development becomes necessary. Energy is vital for development. By 2025, the world's population will reach 8 billion. Global economic growth will increase at a rate of 3% per year, and energy use will increase by 50%. Therefore, it can be said that the relationship among the population development and growth is uh, inextricably linked. ইনএক্সট্রিকেবলি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে কমপ্লিটলি আর কি, কমপ্লিটলি লিঙ্ক। আচ্ছা, ওতপ্রোতভাবে জড়িত স্যার। ওতপ্রোতভাবে জড়িত। এই কথা কিন্তু আমরা এই এই লাইনটা, এটা এটা কিন্তু আমরা প্যাসেজ এবং প্রশ্ন পড়ার আগে কিন্তু এটা ফিক্স করে ফেলছি। আর এইখানে আমি বলছি যে এটা উইথ দ্য ইনক্রিজিং নাম্বার অফ পপুলেশন ডেভেলপমেন্ট বিকামস নেসেসারি। তো ডেভেলপমেন্ট যেখানে আসবে সেখানে এনার্জি ভাইটাল, এনার্জি যেখানে আসবে সেখানে গ্রোথ অপরিহার্য। জাস্ট আমি একটু প্যাসেজ থেকে একটু লিঙ্ক করার চেষ্টা করছি, আর কিছু না। আমার কথা বুঝছো কিনা? এটা যে এটা কি আমাদের, আগে বলো, এটা কি এই প্রশ্ন উত্তর কি সবার একরকম হবে? ইয়েস অন্য বলো। জি না। না স্যার। না তবে স্যার। এই লাইনটা সেম হবে, এই লাইনটা সেম হবে যে হ্যাঁ, তবে অতএব এটাই সত্য যে এটা একটা সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। কথা বুঝছো কিনা? ডান। তারপরে 3 নম্বর প্রশ্নটা। What is the scientist Kalam worried about? In his speech, Dr. Kalam voiced particular concern over the future energy crisis of mankind. According to him, the existing energy sources of human beings will soon run out. He also expressed special concern over the future water crisis. আচ্ছা শোনো, এইখানে যে একটা সংকটে পড়বা, আমি আমি বেসিক্যালি আমার যে সমস্যাটা হয়, যদি বলছো হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট, ওইখানে কিন্তু আমি এই যে ধরো এনার্জি ক্রাইসিস বইলা, ফিউচার এনার্জি ক্রাইসিস বলে কিন্তু আমার কলম আটকে যাচ্ছে, আমি আর কিন্তু আর খুঁজে বের করতে পারছি না, বা এটারে আরো এক্সটেন্ড, কারণ আমার তো এক বাক্যে লিখলে উত্তর হচ্ছে না। হ্যাঁ বলো। এই বুঝছো কিনা মুদ্রা কথা হইলো, দেখবা যে এখানে আমার সামনের এই পলিসিটা আমি কেন আমি হাতে কলমে দেখাচ্ছি। পলিসিটার কথা হলো আমার তাই না 3 বাক্য নিতেই হবে, যত কথাই বলো 3 বাক্য নিতে তো আমার সুযোগ নেই। 3 নাম্বার আর 5 নম্বর হলে তো আরো বড় বানানোর বিকল্প তো আমার হাতে নাই। হ্যাঁ বানা বলো। জি স্যার। তো এখন আমি দেখো, তুমি আমি আমি যেখানে আটকে পড়ছি এবং যেখান থেকে আমি আর একটু বাড়ানোর চেষ্টা করছি, খেয়াল করে দেখো। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট? ওরিড অ্যাবাউট নিঃসন্দেহে আমি বলতে পারি যে তিনি ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে উদ্বিগ্ন। উত্তর কিন্তু আমার এখানে শেষ। খেয়াল করছো? এখন যেহেতু আমার এখানে প্রশ্ন 3 নম্বর এবং এখানে আমার একটু এক্সটেন্ড করে লিখতে হবে, যেহেতু এটা ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে ফোকাস রাইটিং এর মতো এক ধরনের, ফলে আমি এখানে যোগ করার চেষ্টা করছি তার মতে। এই যে এইটা হলো আমার মানে লাইন বাড়ানোর চেষ্টা, যে বিদ্যমান সোর্স গুলো সব শেষ হয়ে যাবে। এবং শেষের একটা কথা, যে তিনি এছাড়াও তিনি কিন্তু আর একটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, সেটা হলো কি বলো? ওয়াটার ক্রাইসিস। ফিউচার ওয়াটার ক্রাইসিস। এরপরে দেখো, এবার এইটার অ্যানালাইসিসটা আমি কিভাবে করছি। এই প্রশ্নটা ওই যে কয়লা বেশি পড়ে এলে কি হয় বলো, মানে ইকোলজিক্যাল ডিজাস্টার দেখা যাবে, কারণ কয়লা পোড়ানোর মাধ্যমে কি হয় না বলো, ওই যে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। এইটা আমার একটু ব্যাখ্যাটা একটু পড়ে শোনো কিভাবে লিখছে। হ্যাঁ একটু পড়ো। Yes, absolutely. I support this view. Excessive burning the coal and cause the environmental catastrophe on Earth. When coal burns, it carbon combines with oxygen in the air and forms the carbon dioxide. Carbon অক্সাইড, dioxide, হ্যাঁ। among with other the greenhouse gases such এজ মিথেন। as methane, nitrous oxide, and the chlorofluorocarbons
are changing the composition of the atmosphere and are adding to the greenhouse effect. খুব ভালো করে একটু খেয়াল করে দেখো, এখানে আমার মানে কনসার্নটা ছিল এক নম্বর দেখো যে ওই যে প্রথমত হলো যে আহ, ওই যে মেসি বার্নিং অফ ওয়ার্ল্ড কোল্ড রিজার্ভ মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, এই লাইনটারই কিন্তু তোমরা যে আমার কেউ বলছিল যে প্যারাফ্রেজিং এর বিষয়টা, এই লাইনটা আর এই লাইনটা কি আমার খুব বেশি পার্থক্য আছে কিনা বলো? মানে মেসি বার্নিং অফ ওয়ার্ল্ড কোল্ড রিজার্ভ মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, আর না এই লাইনটা এক্সেসিভ বার্নিং অফ কোল ক্যান কজ এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি অন আর্থ, আমারে বলো এই দুইটার মধ্যে অর্থগত ভাবগত কোনো পার্থক্য আছে কিনা? না স্যার। না স্যার। শুধু আমি ওই বাক্যে যা বলা হয়েছে আমি ভিন্ন বাক্যে এই কথাটা উপস্থাপন করছি, তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত যখন বর্ণনা চাইবে, তুমি এই যে বাক্য দিয়ে যদি বর্ণনা চাই, তুমি চাইবা যে ওইটারই এক ধরনের মিনিং আগে নিজের মতো করে লেখার চেষ্টা করবা, এটাই এক্সপ্লেনেশন হয়ে যাবে। এরপরে এখন আমরা বলছি যে এরপরে আমি বললাম যে যখন পয়লা স্যার পাইবা, স্যার হ্যাঁ, প্রশ্নেরও কি প্যারাফ্রেজিং করতে হবে? প্রশ্নের প্যারাফ্রেজিং করছি আমি এখানে। এবং উনি বলছে যে তুমি সাপোর্ট কোন, ডু ইউ সাপোর্ট দিস ভিউ? শোনো, ডু ইউ সাপোর্ট দিস ভিউ, ইয়েস আমি সাপোর্ট করি। আর সাপোর্ট কেন করো, এই কেন তো এইখানে বলা আছে, কেন করো, কেন উত্তর তো ওই মোটামুটি এইখানে দেয়া আছে, এই ওই ওপিনিয়নটা লাইনের দেয়া মধ্যে আছে দেয়া স্যার ওখানে। লাইনের মধ্যে দেয়া আছে, তাই না? হ্যাঁ, স্যার তাইলে ওকে। প্রশ্ন থেকে কি অর্ধেক উত্তর করে ফেলা সম্ভব? হ্যাঁ, প্রশ্ন থেকে প্রশ্নের মধ্যেই অর্ধেক উত্তর। প্যারাফ্রেজ প্রশ্নটা প্যারাফ্রেজিং করে সমস্ত ক্ষেত্রে উত্তর দিয়ে ফেলতে পারো, আর বিশেষত নন ক্যাডার পরীক্ষার মধ্যে দেখবা যে এরকম পুরো প্যারাফ্রেজ লাইন করতে তুলে। গেলে তো স্যার প্যারাফ্রেজ করতে গেলে নতুন ওয়ার্ড তো মাথায় আসে না, সেটা দেখে ফেলে একবার ওইটাই মাথায় ঘুরঘুর ঘুরঘুর করে। তা ঠিক, এটাই বলছো, এটা একটা বড় সংকট, তবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এখানে। আচ্ছা, এবার আসো এই প্রশ্নগুলোতে দেখো আমি কোন জায়গায় আটকা পড়ছি এবং আমার সংকটের উত্তরণটা কিভাবে করছি। লাইনটা বড় আগে। What do we mean by the potential danger of nuclear energy? আচ্ছা, উত্তর বড় আগে শুনো। The potential danger of nuclear energy means that it could be a catastrophic at any moment. We এটা have কিন্তু seen উত্তর আমার, শোনো, উত্তর কিন্তু আমার এখানে শেষ, যে এটা যে কোনো মুহূর্তে মানে মানে বিস্ফোরণ বা ভয়াবহ এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই না, ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। ওকে, জি স্যার। তারপরে তারপরে কিন্তু এরপরে আমি আমার সাপোর্টিং আইডিয়া যে এরপরে আমার ব্যাখ্যা দিচ্ছি কেন। হ্যাঁ, উই হ্যাভ সিন, হ্যাঁ We have seen nuclear power disaster in Chernobyl, Ukraine, and Fukushima, Japan. জাপান। Unlike other প্যাসেজের মধ্যে কিন্তু ফুকুশিমার কথা লেখা নেই, অতএব এটা আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ unlike other power plants, an explosion of the nuclear power could result in the death of the countless people and the loss of a great deal of property. এগুলো তুমি দিবা। এই লাইনটা, এই স্ট্রাকচারটা আমার খুব পছন্দের। আনলাইক আদার পাওয়ার প্ল্যান্ট মানে কি? মানে অন্যান্য অন্য পাওয়ার বিদ্যুৎ প্ল্যান্ট ছাড়াও উৎপাদনকারী প্লান্টের মতো না, এখানেকার থ্যাংক ইউ সো মাচ। এক্সপ্লয়েশনটা অনেক ওই যে একটা বেশি একটা অনুবাদ করেছিলাম আমরা, বৃদ্ধি ঘটায়। আনলাইক মোস্ট বার্ড, মনে আছে কিনা তোমার? আনলাইক মোস্ট বার্ড ভালচার জি ডু নট হ্যাভ, ওই যে হেড, মানে এই যে কি যে অধিকাংশ পাখির মাথা এবং ঘাড়ে পালক থাকলেও শকুনের টানা। তাহলে আনলাইক হলো অন্যান্য পাওয়ার প্ল্যান্ট তেমন ধ্বংসাত্মক নয়, তেমন বড় ক্ষতির কারণ নেই, কিন্তু এর বিপরীতে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি কোনো কিছু ঘটে তাহলে সব মেসাকার হয়ে যাবে। ডান। এবার এইখানে দেখে এখানে একটা সংকট দেখবা যে তুমি এই সংকটটা ফেস করবা সামনের দিকে। প্রশ্ন হলো, হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস? এইখানে প্রথম লাইনটা পড়ো। According to Mr. Kalam, the main solution to future energy crisis is to find out the renewable energy sources, especially solar energy. আচ্ছা, এবার আমার বলো উত্তর এখানে হয়ে গেছে কিনা, যে অ্যাকর্ডিং টু মিস্টার কালামের মতে এইটাই হলো সমাধান, রিনিউয়েবল এনার্জি, স্পেশালি কি বলো? Solar energy. সোলার এনার্জি। উত্তর হয়ে গেছে, কিন্তু আমার উত্তর কি পূর্ণাঙ্গ হচ্ছে? আমি কি, তুমি স্যাটিসফাইড হয়ে থাকবে এক বাক্য উত্তর লেখা আসলে? তোমার কাছে ভালো লাগবে? না স্যার। আর একটু বাড়ায় লিখতে হবে। এবার এবার কি কাজ করতেছি, এই যে সোলার এনার্জিতে গেছেন এই কথাটা তো বইলে আমি আবার সাথে বইলে ফেলছি যে দেখো এবার এটা হলো আমার ভাওতাবাজি, মানে মূল উত্তরের সাথে সাপোর্টিং দুটা লাইন দেওয়ার চেষ্টা করছি। কারণ এখানে সবচেয়ে বড় এই ধরনের প্রশ্নে দেখবো যে বাড়া দিতে পারতেছি না, এই যে বাড়াই আনার চিন্তাটা। হ্যাঁ পড়ো। Dependence on existing energy resources, including fossil fuels, should be reduced as soon. Reliance on renewable energy alone can save the world from a future energy crisis. এটা হলো আমার ভাওতাবাজি, বুঝছো কিনা? জাস্ট আমি ইয়াটা করার জন্য, কিন্তু উত্তর তো এখানে শেষ হয়ে গেছে, তাই না? স্যার Yes, এখন sir. যদি মানে প্যাসেজের স্যার যদি 3-4 লাইনের উত্তর থাকে
তখন কি আমার সাপোর্টিভ সেন্টেন্স দরকার আছে? না না না, যদি আমি বলে রাখি, মুদ্রা কথা হলে আমাদের অলরেডি অ্যাটলিস্ট 3টা সেন্টেন্স ব্যবহার করা উচিত। এর কমে লেখা তুমি নিজেই সন্তুষ্ট হইতে পারবে না, কারণ এটাতে উম, উম, তুমি, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশ তো। তো এক বাক্যে একটা আহ, দেখবা যে একটা 34তম বিসিএস এর বাংলা পার্ট 2 তে যে ছিল, পলাশী যুদ্ধ কখন কেন হয়েছিল, এটার উত্তর তো সংক্ষেপে লিখলে হবে না। তাহলে এটার উত্তর একটু ব্রড করে লেখে না, কারণ নাম্বার তো 3 5, 5 নম্বরের জন্য কি তুমি এক লাইন দিবে? এটা কি গণিতের মতো? ওকে, হ্যাঁ। স্যার তারপরে এখানে একটা কোশ্চেন করি স্যার। এই মিস্টার হুম, কালাম ধরলাম যে প্যাসেজের সলিউশনও একটা বা দুইটা বলছে, আমি যদি এটা স্যার যে রোমান মার্ক মানে 1 2 3 4 করে লিখতে চাই, তাহলে কালাম যদি স্পষ্ট বলে না 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 2টা, না আমি কি তিন না, নম্বরটা অন্য অ্যাড করে দিতে পারবো? দিতে পারবা না, দিতে পারবা না। হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম, যেহেতু এখানে মিস্টার কালামের কথা বলাই আছে, এখানে আর আমি বাইরে আচ্ছা, যাওয়ার স্কোপ নাই, ওইটারে ঘুরে ঘুরে তাহলে লিখতে হবে। কিন্তু পরের বাক্যটাতে দেখো, পরের প্রশ্নটা দেখো। why do you think people should look for renewable energy? Justify your জাস্টিফাই ইউর answer. আনসার। এই আনসারটা আমি একটা মনে করি একটা আইডিয়াল আনসার। তুমি আগে উত্তরটা পড়ো, তারপর আমি ব্যাখ্যা বলতেছি, হ্যাঁ। Dr. Kalam made it clear that the era of the wood and biomass is almost over. Natural হ্যাঁ, gas and oil will run out in the next few decades. Power হুম, generation by burning the coal will bring environmental disaster. Reliance হুম, on the nuclear power can be devastating for mankind. Therefore, হুম। I think that the people of the world should look for renewable energy to build a happy and prosperous earth. খুব খেয়াল করে দেখো, ওয়াই ডু ইউ থিঙ্ক, এখানে কিন্তু আমি দেখো যে আমি কিন্তু দেখো জাস্টিফাই ইউর আনসার কিন্তু আমি প্যাসেজ থেকে মার পেজ দিছি। প্রথমে বললাম যে আসলে এটাই তিনি স্পষ্ট করে বলছেন। তিনি ওড এবং বায়োমাস শেষ, ন্যাচারাল গ্যাস ওয়েল কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, পাওয়ার জেনারেশন বাই বার্নিং কোল উইল ব্রিং এনভায়রনমেন্টাল, ইয়ে করলে এনভায়রনমেন্টাল ডিজাস্টার হবে, নিউক্লিয়ার ইয়ের উপরে যদি আমরা নির্ভর করি সেটাও মানবজাতির জন্য ধ্বংসাত্মক হবে। অতএব আমিও মনে করি যে রিনিউয়েবল এনার্জি Renewable করার resource জন্য, টাই হ্যাঁ, টু lender বিল্ড of এ the হ্যাপি last অ্যান্ড resort. প্রসপারাস। ঘুরে ফিরে কিন্তু এই প্যাসেজ থেকে কিন্তু হাতটাই নিয়ে নিচ্ছে, হ্যাঁ। ওকে, এবার পড়ো। What did Mr. Kalam suggest about water for future generations? In his speech, scientist Kalam also expressed concern over the future water crisis of the world. So, he shows future ways to get safe drinking water, ওই যে 4টা ওয়াই, হ্যাঁ। হুম, uh, reallocate the water supply, find new বন্টন water করা। sources, reduce water demand consumption, reuse used water. ওকে, ঠিক আছে। এরপরে হোয়াট এ নলেজ হ্যাভ ইউ হ্যাড অ্যাবাউট এন গ্রিন এনার্জি, এটা নিয়ে তোমার বাস্তব জ্ঞান কাজে লাগাইবা, ঠিক আছে না? গ্রিন এনার্জির ব্যাখ্যাটা আমরা নিজের মতো করে দিয়ে দেবো। সাজেস্টেড সুইটেবল টাইটেল, সুইটেবল টাইটেল কি বলো? Yes, The title of a passage seems different to each reader. However, after a thorough study, I think the passage may have a suitable title. ঠিক না? সুইটেবল আমরা টাইটেল দিচ্ছি। আমি তোমার সময় 1 মিনিট দেবো, বাংলায় আমারে বলবা এই এই বাক্যের এই প্যাসেজের সামারি কি। সামারি সময় তুমি আগে থিঙ্ক করো, বাংলায় আগে চিন্তা করো, কয়েকটা বাক্য মানে এই প্যাসেজটার সামারি কি হতে পারে, আবার পরে আমার Save বলবা। the world, save the world, use the renewable energy. না, এটা ইয়েটা দিছি আমি, এই যে কোয়েস্ট ফর হ্যাপি দাও, এটাতে সমস্যা নাই। ওইটা অলমোস্ট এটা প্যাসেজ থেকে নিয়েছে, প্যাসেজ এরকম আছে, পিকস ফর এক্সাম্পল সিকিউর প্ল্যানেট আর্থ। এখন আমারে বলো সামারিটা 100 ওয়ার্ডসে, এটা কি লিখবা নাকি উম, বাংলা একটা একটা কি তৈরি একটা মুখে মুখে বলো, সমস্যা নেই, আগামী ক্লাস থেকে লিখো। তুমি বাংলা একটা, ইংলিশ বলার দরকার নেই। এই প্যাসেজের মধ্যে কি বলছো বাংলায় তুমি আমার একটু তৈরি করে দাও, 3 মিনিট সময়, কেউ দেয় না প্লিজ। তুমি ইংলিশ পড়াশোনা দরকার নাই, এই পুরো প্যাসেজটার মধ্যে তুমি কি পড়ছো? আমি আমি প্যাসেজটা আরেকবার দিয়ে দিলাম ছোট করে। এই প্যাসেজের মধ্যে তুমি কি পড়ছো, কি বুঝছো এই প্যাসেজের মধ্যে? তাহলে বড় করে একটু দেখতে পারো, মানে তুমি একটু চিন্তা করো। এটাতেই স্যার ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি এরকম কিছু।
না না, আমি টাইটেলের কথা বলতেছি না, এটার সামারিটা কি? তুমি আমার এইটার মূল কথাটা কি আমার একটু বুঝিয়ে বলবা? আমার কথা বুঝছো কিনা? জি স্যার। এই প্যাসেজে মূলত কি বলা হয়েছে তুমি আমারে উম, বাংলায় আগে বুঝিয়ে বলবা, ইংলিশ বলা লাগবে না। স্যার এটা হচ্ছে গিয়া এই যে বর্তমান টাইম টাইম 3 মিনিট, 3 মিনিট সময়। 3 মিনিট পরে আমার ইংলিশ, বাংলা বলতে পারলে ইংলিশ তুমি অটোমেটিক্যালি লিখতে পারবা। এই প্যাসেজে সামারি কি বাংলায় আমার 3 মিনিট সময়, আমি আই হ্যাভ গিভেন ইউ 3 or 4 মিনিট। কেউ যাইও না প্লিজ, আমার 3-4টা মিনিট তুমি সময় দাও, আমার বাংলায় সুন্দর করে বুঝিয়ে বলবা। বাংলায় বলতে পারলে আমরা ইংলিশে লিখতে পারি, এটা শিওর। ঠিক আছে? ওই যে নাহিদ ইসলামের ইয়ে দেখছো কিনা, স্পিচটা, মানে ওই যা প্রিন্টেশন যে সাক্ষাৎকার দিচ্ছে, প্রশ্ন করতেছে ইংলিশে, উত্তর বাংলায় বলতেছে, এটা খেয়াল করছো? জি স্যার। দ্যাট মিনস সে বুঝছে কথাটা, কিন্তু হয়তো এক্সপ্রেসটা ওইভাবে ফ্রিকুয়েন্টলি করতে পারতেছে না। এটা হইতে পারে, স্বাভাবিক। কিন্তু বাংলায় সে ন্যাচারালি সুন্দর করে বাংলা ইংলিশ মিলাই বলছে। ভেরি নাইস। এটা কি কি তোমরা খুব ত্রুটিপূর্ণ মনে করো? না স্যার। না আমরা অনেকে জি আছে না স্যার। একদম পুরা পুরা উদ্ধার করে ফেলছে যে ইয়াতে, এটা একটা, স্যার এটা একটা হতাশ হয়ে মানসিক। যাচ্ছে মানুষ যে তাদেরকে স্যার এমন এটা কেন বানাইলো, মন্ত্রী বানাইলো, অথচ তারা পারে না ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে খুব, কি এটা হলো, সব এটা হলো মনে মনে ঢুকে রাখবা, এটা হলো, যাচ্ছে এটা স্যার। হলো ওই যে, এটা একটা আমাদের ওই যে স্মার্ট অ্যান্সার দা- স্যার। তুমি কি খেয়াল করছো? তু- মানে তুরস্কের এরদোয়ান কখনো ইংরেজিতে বলে না, কখনোই বলে না। স্যার ভ্লাদিমির পুতিনও তো স্যার কখনো বলে না ইংলিশ, এই যে যে চাইনিজ যারা জাপানিজ তারাও তো বলে না। তারা সচেতন ভাবে, তারা কি মনে করো যে তার 2 সিটার লাইন ইংরেজি বলার ক্ষমতা পুতিনের নাই, এটা বলতেছো? এরদোয়ান ইংলিশ পারে না, এটা জি বলতেছো? না স্যার, জি না স্যার, জি না স্যার, এটা বলছি তাহলে বলতেছি না। এটা মানে আমাদের হইলে একটা মানসিক দীনতা আছে তো, এটাই কিন্তু মাতৃভাষার প্রতি এত সমান। ও, সে ইংলিশ সে বুঝতেছে, আর একদম ফ্লুয়েন্ট হইতেই হবে কি জন্য? আমি হয়তো মনে করছি এই প্রেক্ষাপটে আমি এটা হয়তো আরো ক্লিয়ার, আমি বাংলায় যেটা আমি ভালো করে বলতে পারবো, এটা আমি ইংলিশ বলতে পারবো না, সমস্যা বাংলায় বলতেছে। এমনি আমাদের কিছু ফুটানি আছে তো, এই হলো সমস্যা। কিন্তু বাট হি স্যার ইজ ভেরি নাইস, তার কথাগুলো স্যার সুন্দর ছিল। স্যার রেগুলার কথা না বললে তো বাংলা কথা বলতে গেলেও জড়তা কাজ বাংলা কথা করে। তুমি, ও বাংলা আর যেটা বলছে, আর শোনো শোনো আমি আর বলে রাখি, সেখানে তো অন্য ভাষায় যারা কথা বলা তো একটু যারা টাফই। যারা এই যারা পাণ্ডিত্য দেখাচ্ছে, বলবা যে ও বাংলা যেটা বলছে তুই বেটা বাংলা এগুলা বল, একটা মিডিয়ার সামনে দাঁড়ায়, এরপরে ফুটাঙ্গি যাই মানে জি স্যার। বাংলা আগে বলো, ইংলিশ বলা তো কেন তোমার তো বাংলা। স্যার সেটাই বললাম স্যার, হুট করে বাংলায় কথা বলো তো, বা প্রেজেন্টেশন যদি বাংলায় দিতে বলে কারোর সামনে, সেটাও কতটা কঠিন। আর সেখানে হ্যাঁ, তো অন্য ভাষায় এই কথা একটা ও বলাটা প্রশ্ন করতেছে, হ্যাঁ এই জন্য আই অ্যাপ্রিসিয়েট, এটা খুব সুন্দর হয়েছে ওর উত্তরগুলা, এবং খুব ম্যাচিউর উত্তরগুলা। যেটা ইংলিশে বললে, বাংলায় বলার কারণে যেই চাহিদাটা ফুটিয়ে তুলতে পারছে, ইংলিশে খুব সহজভাবে ফুটিয়ে তুলতে পারতো না। জি ওকে, স্যার। সামারিটা বলো, 3 মিনিট সময়। স্যার আমার কাছে যেটা মনে হয়েছে প্যাসেজটা পড়ে, সেটা হচ্ছে যে 2001 সালে যখন এপিজে আবুল কালাম আজাদ ওইখানে প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে যে ওই না সময় না না, মানে এখন না, আরে তৈরি করো তৈরি করো, আগের পর আমি জিজ্ঞেস করলে বললো, অন্যরা তো তৈরি করতেছে।
কেউ আবিষ্কার করতে পারছো কিনা বলো। স্যার আমি একটা লিখছি স্যার, ছোট্ট করে। বলো, বলো। হ্যাঁ। স্যার এপিজে আবুল কালাম আজাদ 2001 সালের ওই বক্তব্য অনুযায়ী মানে প্রেজেন্ট সিচুয়েশনে যে গতানুগতিক জ্বালানিগুলো রয়েছে, অয়েল, গ্যাস, কোল, এই যেগুলো রয়েছে সেগুলো অনেকগুলো শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পথে রয়েছে এবং আগামী কয়েক দশকের মধ্যে সেগুলো শেষ হয়ে যাবে। সেই সঙ্গে হ্যাঁ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সে বলে ধরেছেন যে আমরা যে নিউক্লিয়ার এনার্জিকে ব্যবহার করার মাধ্যমে ভবিষ্যতে আগাবো, সেইটারও একটা বড় ধরনের মানব জাতির পৃথিবীতে বসবাসের উপরে হুমকি রয়েছে। সেই কারণে উনি মনে করেন যে এইগুলো বাদ দিয়ে যদি রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল সোর্স থেকে ব্যবহার করা যেতে পারে তাহলে সেটা মানুষের জন্য উপকারী হবে। কারণ হিসেবে তিনি হুম। কিছু বিষয় দেখিয়েছেন যে বিশ্বের যে আহ, শিশুগুলো মারা যায় তার 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র এই দূষিত পানির কারণে। আর এই দূষিত পানিটা বা পরিবেশ দূষণগুলো হচ্ছে শুধুমাত্র এই গতানুগতিক জ্বালানি ব্যবহারের কারণে। সেই জন্য হুম। মানে মানব জাতিকে টিকে থাকার জন্য অবশ্যই রিনিউয়েবল এনার্জি ব্যবহারের কোনো বিকল্প নেই, এরকম একটা ব্যাপার। এটা এটা ইংলিশ করলে কত শব্দ হইতে পারে বলো। স্যার ইংলিশ হলে আমার তো মন আরেকটু বেশি করে লিখতে পারবো স্যার, 100 ওয়ার্ড লিখতে পারবো স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে মন্তব্য পরে জানাচ্ছি। হ্যাঁ, বলো। আর কেউ বলবা বাংলায়, আমার জি ইংলিশে স্যার, আমি বাংলায়। বলবো। বলো। স্যার প্রথমত আমার মনে হচ্ছে যে পৃথিবীটাকে একটু ভালো মানে রাখতে হলে আমাদের মূলত টেকনোলজি বেস কিছু চিন্তা ভাবনা করতে হবে। এখন এটার জন্য আমাদের এখন বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই সমস্যার জন্য আমাদের হচ্ছে মেইন সমস্যা হচ্ছে এনার্জি। এখন এনার্জি কিছু কিছু এনার্জি যেমন উড, বায়ো এনার্জি বা এগুলো এনার্জি, কিছু অয়েল আছে, এগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন হুম। এগুলো শেষ হয়ে যাচ্ছে এবং এগুলোর কিছু সাইড ইফেক্ট আছে যেটা আমাদের আর্থের জন্য হুমকি, হার্মফুল। এখন এজন্য আমরা বিকল্প কিছু এনার্জি চিন্তা করছি, সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এবং এই রিনিউয়েবল এনার্জির আমরা হচ্ছে কিছু ভালো সুফল পাবো, যেগুলো আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জন্য আমরা খুব ভালো বা প্রসপারাস লাইফ লিড করব। আচ্ছা, ঠিক আছে। আর একজন বললো। হ্যাঁ, লাস্ট। আরেকজন। এনিওয়ান, কে শুনতেছো নাকি? কি এই তোমরা কেউ শুনতেছো না আমার কথা? স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা হ্যাঁ। যাচ্ছে। আর আর কি কেউ আছো কিনা? স্যার আমি বলি, বলো। হ্যাঁ। ইংরেজিতে বলছি স্যার, না বাংলায় হ্যাঁ, বলবো। হ্যাঁ, বলো, যেটাই বলো, সমস্যা নেই। In a space summit, Abul Kalam Azad drew attention on a lot of আবুল কালাম আজাদ, political. হুইজ আবুল কালাম আজাদ? এই যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। APJ Abul Kalam Azad. উনি আবুল কালাম আজাদ, হুইজ আবুল কালাম আজাদ কে? এটা আবার কে? উনি স্যার কি? সায়েন্টিস্ট ওইভাবে বলতে হবে, মিসাইল ম্যান অফ আচ্ছা, ইন্ডিয়া ঠিক বলা। আছে, বলো। হ্যাঁ। Drew এটা attention কোন on a দেশ? lot. হুম। Drew attention on a lot of political, social, economic, and environmental issue, and explained from different point of view. Among these issues, energy sector is one of them, which will face a lot of challenge in the next century. Due to negative impact on environment, he preferred solar energy to fossil fuel. At last, he emphasized the importance of safe drinking water and gave potential solution for water crisis. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমি আমি তোমাদের বলি। এবার আমার দিকে দেখাও। আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, আমার সামারিক ধারণাটা হলো এরকম যে প্রথমত ভারতের এপিজে আব্দুল কালাম তার একটা স্পিচের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এরকম এরকম একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এটা সামারি হলো এটা, এই অংশটা খুব ভালো করে খেয়াল করে দেখো। আমি যেটা মনে করতেছি আর কি, প্রথমত
সামারিতে একদম কোনো বিষয় বাদ দিয়ে যেমনটা আনবা না, ব্যাখ্যাও করবো না, কিন্তু পুরো ধারণাটা আনার চেষ্টা করব। প্রথমত হলো যে আহ, ভারতের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার এই একটা সম্মেলনের মধ্যে কত এইরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই কথা বলছো কিনা? প্রথম অংশটা আমার এটা শুনে বাংলায়। জি স্যার। দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো তিনি, তবে তার উদ্বেগের প্রধান ইয়ে ছিল যে কি বলো, ফিউচার এনার্জি ক্রাইসিস। কারণ তিনি এই বর্তমান বিদ্যমান যে এই এক্সিস্টিং সোর্স গুলো আছে, কিসের বলো, এনার্জি সোর্স গুলো আছে, এগুলোর হাইড্রোকার্বন। লিমিটেশন তিনি খুঁজে পেয়েছেন এগুলো শেষ হতে যাবে। এবং সমাধান হিসেবে তিনি প্রেসক্রাইব করেছেন কি বলো, রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি। সোলার ঠিক আছে সোলার কিনা? প্ল্যান্ট। তোলা, হ্যাঁ। এরপরে তিনি এরপরে তোমার এই অংশটা আমি সামারিতে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে, এই যে মানে এই যে আমি মার্ক করে রাখছি এই অংশটা। এছাড়াও তিনি কি করেছেন তোমার আহ এই যে কি বলে না, এনার্জি সংকট নিয়েও তিনি কথা বলেছেন এবং এনার্জি, সরি এনার্জি না তো, ওয়াটার ক্রাইসিস নিয়ে, ফিউচার জেনারেশনের ওয়াটার ক্রাইসিস নিয়ে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন এবং সংকটের রূপটা উপস্থাপন করে সেখানে ওয়াটার ক্রাইসিস থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারবো সে ব্যাপারে কয়েকটি সাজেশন যেমন এটা এটা দিয়েছেন। এটা হলো আমার মতে এই প্যাসেজের মূল বক্তব্যটা। আবার আমি বলি মূল কি পয়েন্ট হলো, তিনি এই কে কে কোথায় এই কথাটা বলেছেন, কে কোথায়, কে তাহলে এপিজে কালাম, এপিজে আব্দুল কালাম অমুক জায়গার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এগুলোর মতো। সবচেয়ে তার প্রধান আলোচনার মূল বিষয় ছিল কি বলো, ফিউচার এনার্জি ক্রাইসিস, কারণ তিনি এটা ফোকাস করছেন। অন্যান্য আদার সোর্স গুলা লিমিটেশন উপস্থাপন করছেন। এছাড়াও তিনি আরেকটা বিষয় উপস্থাপন করছেন খুব গুরুত্ব সহকারে, সেটা হল ফিউচার এনার্জি ক্রাইসিস এবং কি ওয়াটার বলো ক্রাইসিস। ওয়াটার ক্রাইসিস এবং এটার ওয়াটার ক্রাইসিস ক্রাইসিস উত্তরণের উপায়টা তিনি দেখাই দিচ্ছেন। এই প্যাসেজে তাই মূল কথা কিনা সেটা বলো, আমার দিকে তাকাও আরেকবার। তুমি তুমি যদি তোমার যদি বলি এই প্যাসেজের মধ্যে কি জানতো, আমি যদি বলি শোনো এই প্যাসেজের মধ্যে এপিজে আব্দুল কালাম ওই একটা ওই জায়গার মধ্যে একটা স্পিচ দিচ্ছেন, সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসছেন, লাইক, বুঝছো কিনা, লাইক এরকম, লাইক মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়। তবে তার আলোচনার মুখ্য বিষয়, মূল উদ্দেশ্য ছিল তিনি বিশেষভাবে ফোকাস করেছেন কোনটা বলো, ফিউচার এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস, এবং তিনি রিনিউয়েবল এনার্জিকে সাজেস্ট করেছেন কারণ তিনি দেখিয়েছেন আরো অন্যান্য সোর্স গুলার সীমাবদ্ধতা তিনি দেখাইছেন, দেখানোর উপর রিনিউয়েবল এনার্জির সাথে ইয়ে করছেন। এছাড়াও তার একটা বড় গুরুত্বপূর্ণ কনসার্ন ছিল কি নিয়ে বলো, ওয়াটার ওয়াটার ক্রাইসিস। এবং তিনি ওয়াটার থেকে ওয়াটার ক্রাইসিস থেকে উত্তরণের পথও কিন্তু এই প্যাসেজ দেখিয়ে গেছেন। এবার তুমি আমারে বলো, আমি যে বাংলায় বললাম এই পুরো প্যাসেজের মূল কথা আছে কিনা? জি স্যার আছে। আমি কি কোনো তথ্য উপস্থাপন করার চেষ্টা করছি? কিন্তু তথ্য দেইনি কিন্তু। ওকে, তুমি এবার দেখো এই অংশটাতে। আচ্ছা, আমার 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 সলিউশনটা একটু দেখো, করে শোনো। একটু পড়ো রাকিব। Former President of India, former former President of India APJ Abdul Kalam Azad talked about the technology, environment, ecology, terrorism, river networking, space technology, etc. at Ninth India Science Conference. He was আচ্ছা, partially concerned. থামো 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 প্লিজ, আগে আমারে বলো তুমি এই এটার পুর, সরি দাঁড়া, তুমি থামো, লাইনটা থাকো, লাইনে থেকো। তুমি আগে বলো এই যে লাইনটা পড়লা, এই লাইনটা আমার এই পেজের সামারি হয় কিনা, এই অংশের সামারি যে ইন্টারন্যাশনালি accredited representation ফরমার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, এই যে ওয়াইডলি নোন এজ মিসাইল ম্যান ইন্ডিয়া, এই সব বাদ দিয়ে তার মূল পরিচয়টা কোনটা বলো, ফরমার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, তাই না? Yes, sir. এরপর Yes, sir. বাকিগুলো হলো তার আরো বহুত পদবি থাকতে পারে। এপিজে আব্দুল কালাম শেষ, এরপরে তিনি এই এই একটা ভাষণ দিচ্ছিলেন, তার মধ্যে তিনি বলো এটার সামারিটা এই পেজের মধ্যে যা আছে এটার মূল কথাটা এইখানে আছে কিনা, হ্যাঁ বা না বলো। আছে স্যার। Yes. Yes, sir. ফাইন, তারপরে পরের লাইনটা পড়ো। He was He was he was concerned. particularly concerned about the future energy crisis of the human race. পড়ো। He presented the limitation and negative effect of wood, fossil fuels, coal, nuclear power as energy sources and suggested to look for renewable energy, especially solar energy. He সোলার also এনার্জি, warned. তাহলে
হ্যাঁ, দাঁড়াও, এবার একটু পরে যাও। এটা হলো, আমি বলে রাখি, হি পার্টিকুলারলি কনসার্নড অ্যাবাউট দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস অফ দ্য আচ্ছা স্যার। হিউম্যান রেস. He presented the limitation and negative effects of old fossil fuels, coal, nuclear power as energy sources and suggested, এবং এই সবগুলোর লিমিটেশন খুঁজে পেয়েছেন এবং তিনি রিনিউয়েবল এনার্জি সাজেস্ট করেছেন, বিশেষত সোলার এনার্জি। এবার আমারে আচ্ছা। বলো একটু, তুমি বলো এইখানের এই এই অংশের সামারি আছে কিনা এখানে। Yes, স্যার। আছে এবং স্যার। এই যে, এবং এই অংশটা দেখবা যে এই অংশটা একেবারে পুরাটাই, এই যে এই পুরাটাই হলো এই যে তিনি সোলার এনার্জিতে কেন গুরুত্ব দিয়েছেন। আমি একটা সচেতন ভাবে এই প্যারাটা বাদ দিয়ে ফেলছি, কারণ এই প্যারাটা হলো সোলার এনার্জিকে তিনি কেন গুরুত্ব দিয়েছেন এটার ব্যাখ্যার দরকার নেই। এটা পুরাটাই সোলার এনার্জির বলতে এগুলো এগুলো বাড়তেছে, এগুলো আমার সামারি বিষয় না। বুঝছো বিষয়টা? ওকে, Yes, স্যার। এরপরে এসো, এরপরের পয়েন্টটা পড়ো। হুম, বলো। স্যার স্ক্রিন শেয়ার তো হয়নি। স্ক্রিন শেয়ার হয় না? বলে কি দেখিলাম? হয়েছে স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, He He wa- also he also warned. warned about the water crisis of future generation. In order to get safe drinking water, he advised to redistribute water supply, find new source, reduce water demand, and reuse used water. টোটাল অলমোস্ট 97 ওয়ার্ড। তুমি যদি আরো বিশাল পরিমাণ তেলে দেখো যে 120-25 হয়ে গেছে। তাহলে এটাই এই এই হলো একটা মোটামুটি তুমি সামারি লেখার যে আহ, আবশ্যিক ধারণা। তোমার দুইটা কথা বলে আমি ক্লাস শেষ করতেছি। একটা হলো তুমি দেখো, আমি দুইটা কথা বলি, এই দুইটা কথা সামারির জন্য আরেকবার তুমি কি পয়েন্ট হিসাবে নিবা। এদিকে দেখো, এই সামারি লেখার মূল উদ্দেশ্যটা হলো, স্যার এই ফাইলটা আমি একটু আমাদের গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ দিয়ে দেবো, সমাধানটা দিতেছি, একটু কথা শোনো। প্রথমে আমি বলছি যে একটা হলো সামারি লেখার আদর্শ মত হলো পুরো প্যাসেজটা পড়ার পর আমি কি বুঝছি এটা মূল কথাটা উপস্থাপন করার সহজ সাবলীল ভাষায়। হ্যাঁ বা না বলো? Yes, স্যার। আমি বলছি যে এই জি স্যার। প্যাসেজের মধ্যে, এই প্যাসেজের মধ্যে শুনো, এই প্যাসেজের মধ্যে এপিজে আব্দুল কালাম এই জায়গার মধ্যে কয়েকটা ভাষণ টাষণ দিচ্ছেন। তিনি বিশেষত এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারপরে তার উদ্বেগের ভাষণ করার পরে তিনি সমাধান দেখাইছেন। এছাড়াও তার আরেকটা বিষয় কনসার্নের ছিল ওয়াটার, এটা এটা নিয়ে তিনি সমাধানের পথ দেখা গেছেন। এটা হলো আমি বুঝছি, বাংলায় বুঝছি, ইংলিশে করছি। সেকেন্ড, আর একটা ক্লু বলছিলাম, খেয়াল করে দেখো, যদি আমরা থিমেটিক কোশ্চেনের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে চিন্তা করি, ঠিক আছে, তাহলে কিন্তু একটা একটা ধারণা পাওয়া যায়। খেয়াল করে দেখো, এই হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তাহলে এপিজে আব্দুল কালাম যে একটা স্পিচ দিচ্ছেন, সেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এটা প্রথমত চলে আসছে। এরপরে তার উদ্বেগের বিষয় ছিল কি, বলো কি ছিল বলো? স্যার এনার্জি ক্রাইসিস। এনার্জি এনার্জি ক্রাইসিস। কারণ এরপরের ভবিষ্যৎ প্রশ্নগুলোতে, হ্যাঁ এরপরের প্রশ্নগুলোতে আমরা দেখি যে তার লিমিটেশন, অন্যান্য সবগুলো সোর্সের মধ্যে তিনি লিমিটেশন খুঁজে পাইছেন। ফলে তিনি একটাই সমাধান দিচ্ছেন। সমাধানটা কি ছিল বলো? রিনিউয়েবল এনার্জি, স্যার রিনিউয়েবল এনার্জি। স্পেশালি সোলার এনার্জি, ঠিক না? এছাড়াও তিনি আরেকটা বিষয় নিয়ে কনসার্ন করছেন, তার একটা ইয়ে ছিল, ওয়ার্নিং ছিল, সেটা হলো কি বলো, ফিউচার জেনারেশনের। হ্যাঁ, ওয়াটার সেক্ষেত্রে তিনি কি ক্রাইসিস। দিচ্ছেন বল, তিনি ওই যে সাজেশন কতগুলো দিয়ে দিচ্ছেন এটা। তাহলে আমি দুইটা সোর্স বললাম। প্রথমত হলো যে পুরো প্যাসেজটা পুরো তুমি আগে বাংলা চিন্তা করবা, এটা একটা সোর্স। আরেকটা হলো কি বলো, থিমেটিক কোশ্চেনের প্রশ্নগুলোর সাথে মাথায় রেখা তুমি আহ, এবং থিমেটিক কোশ্চেনের প্রশ্নগুলাই একটা প্যাসেজের কোর কন্টেন্ট, মূল বিষয়গুলো থিমেটিক কোশ্চেনে আছে। যে অংশটা থিমেটিক কোশ্চেনে আসে নাই সেটা মূল অংশ না। আমার কথার সাথে তুমি একমত? জি স্যার একমত। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। শেষ দিচ্ছেন গ্রুপে এখন না?